জাওয়ান ম্যানশনের বেজমেন্টের অন্ধকার সেলগুলোর ভিতর সোফিয়া বসে। এক হাতে ওয়াইনের গ্লাসখানা শক্ত করে চেপে ধরা, অন্য হাতে চেয়ারের হাতলে আঙুল ঠুকতে থাকে। 1, 2, 3। মাথায় চলছে করা হিসাব। চারদিক অন্ধকার, শুধু দূরে একটা ক্যান্ডাল, তাও টিমটিম করে জ্বলছে। একটা লম্বা শ্বাস টেনে মনে মনে ভাবে, ওই দিন পার্টিতে সারহাদ তাকে তার আসল নামে ডেকেছিল। কিন্তু সারহাদ কিভাবে জানল সে একজন দুরানি বংশের মেয়ে? কোথাও সারহাদ তার অতীত জেনে যায়নি তো? না, এমনটা হতেই পারে না। তার ভাবনার মধ্যে দরজা ঠেলে প্রবেশ করে আব্বাস। লেডি, আপনার বলা মতে মাটি খুঁড়ে কফিন বের করে হাড়ের ডিএনএ টেস্ট করিয়েছি। এই যে রিপোর্ট। আব্বাস রিপোর্টটা এগিয়ে দিল সোফিয়ার দিকে। সোফিয়া চোখ খুলে দেখল 99.9% ম্যাচ। মানে কফিনের লাশ মাস্টারের নয়? জি লেডি। সোফিয়া নিজের দাঁত খিঁচিয়ে ছুঁড়ে ফেলে দিলে রিপোর্টখানা। তাহলে এই নীলচোখ কার? খোঁজ নাও ওর ফ্যামিলির কেউ বেঁচে আছে কিনা। না লেডি, ওই দিন সবাইকে মেতারা চিহ্ন রে ফেলা হয়েছে। কিছুক্ষণ তর্জনী দ্বারা নিজের কপাল ঘষে প্রশ্ন ছুড়ে সোফিয়া। রনর ফ্ল্যাটে কে কে আছে? আব্বাস তার প্রত্যুত্তরে নিজের মাথা সামান্য নুইয়ে নিল। সোফিয়া তীক্ষ্ণ চোখে তাকায়। আব্বাস। লেডি, কেউ নেই স্যার, সবাইকে সরিয়ে দিয়েছে। এবার যেন সোফিয়ার রাগ চূড়ান্তে, ছুঁড়ে ফেলে দিল নিজের হাতের ওয়াইনের গ্লাসটা। বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গ্লাসটা। রুক্ষ স্বরে আওড়ায়, আমিও দেখতে চাই রণ একটা 2 টাকার মেয়ের জন্য কতটা পাগলামি করতে পারে। তোমাকে পেপার রেডি করতে বলেছি, করেছ? জি লেডি। তাহলে ওই মেয়েকে ডেকে আনবে। সবকিছু কালকেই শেষ হওয়া চাই আমার। আব্বাস জি লেডি বলে চলে যায়। রাতটা এসপির জন্য আর রাত রইল না, তা হয়ে উঠল একটানা দীর্ঘ নিঃশ্বাসহীন অন্ধকার। সারহাদকে হসপিটালে নিয়ে আসা হয়েছে একটু আগে। আসার সাথে সাথেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এসপি আইসিইউর দরজার সামনে পায়চারি করছে। একটু পর একজন ডাক্তার বেরিয়ে আসে। এসপি এগিয়ে যায় তার দিকে, বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, ব্রো, ঠিক আছে তো? ডাক্তারের তরফ থেকে আসে, দেখুন পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। শেলফ হার্মো ইনসিডেন্ট, হেভি ব্লাড লস, সাথে মেন্টাল ব্রেকডাউন, আর তারা চিহ্ন তো লাগবে এই মুহূর্তে। এজাজ তড়িঘড়ি করে বলে, আমার আর বসের ব্লাডগ্রুপ সেম, যা। তারা চিহ্ন তো লাগে আমি দিব। এজাজ চলে গেল ডাক্তারের সাথে। 3 ঘন্টা পর অপারেশন শেষে ডাক্তার বের হয়। এই 3 ঘন্টা এসপি 1 সেকেন্ডের জন্য ও বসেনি। ডাক্তার তার দিকে তাকিয়ে বলে, আমার সাথে কেবিনে আসুন। আমরা ব্রোয়ের সাথে দেখা করতে পারবো? না, এখন দেখা করা যাবে না। এসপি আর ইয়ান চলে গেল ডাক্তারের সাথে। ডাক্তার কিছুক্ষণ পর সারহাদের রিপোর্টগুলো তাদের দেখায়। এসপি রিপোর্টগুলো দেখছে আর তার পৃথিবী যেন ঘুরে উঠছে। ডাক্তার সহানুভূতিশীল কণ্ঠে বলেন, মিস্টার সারহাদের ব্রেইনে আগে একটা বড় ট্রমা হয়েছে। মানে? ডাক্তার ধীরে ধীরে ব্যাখ্যা করেন সারহাদের মেডিকেল রিপোর্ট। ট্রমাটিক ব্রেইন ইনজুরি, 12 বছর আগে মাথায় গুরুতর আঘাত, যার প্রভাব এখনও তার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে দুর্বল করে রেখেছে। হেমাটোফোবিয়া, রক্ত দেখলে অস্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, ভয়, প্যানিক, আবার কখনো উল্টোভাবে রক্তের প্রতি আকর্ষণ। ইমোশনাল ডিসরেগুলেশন, যার কারণে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, রাগ, ঈর্ষা, ভালোবাসা সবই চরম পর্যায়ে। সাথে উনি অনেকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছেন। আজকের ঘটনাটা ট্রিগার ছিল মাত্র। এসপির শ্বাস ভারী হয়ে এলো। তার ভাই এত ট্রমার মধ্যে আর সে ঘুণাক্ষরেও টের পেল না কিভাবে। আর 12 বছর আগেই বা ব্রেইন ইনজুরি হয়েছে কখন? মোকদ্দমা, সবকিছুই তার মস্তিষ্কের বাহিরে। ইয়ান তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। প্রায় 8 ঘন্টা পর, ভোররাতের দিকে সারহাদের জ্ঞান ফিরে হালকা। হাসপাতালের আলো তার চোখে লাগে। আইসিইউ, নীরব, সাদা, যান্ত্রিক এক পৃথিবী। শরীর জুড়ে তার লাগানো তার, হাতে স্যালাইনের ক্যানুলা, মাথায় ব্যান্ডেজ। মনিটরের শব্দে সময় গুনছে তার হৃদস্পন্দন। কিন্তু কেউ দেখছে না তার বুকের ভেতর যে ঝড়, তার শিরা উপশিরা দিয়ে হাত পা পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। মনিটরের একঘেয়ে বিপ বিপ শব্দের সঙ্গে তাল মিলিয়ে তার চোখের পাতা কাঁপে। প্রথমেই সে হাত নড়াতে চায়। ব্যথা লাগে তীব্র, চোখ নামিয়ে দেখে তার হাত মোটা ব্যান্ডেজে মোড়া। পরের মুহূর্তেই তার চোখ ছুটে যায় চারপাশে। কর্কশ, ভাঙা স্বরে আওড়ায়, সানাম। নার্স ছুটে আসে, শান্ত গলায় বলে, প্লিজ, কিপ কাম, ইউ আর ইন আইসিইউ। সারহাদের তার দিকে কোন ধ্যান নাই। তার মাথায় একটাই নাম ঘুরছে, সানাম। আরও 2জন নার্সও ছুটে আসে, প্লিজ, ডোন্ট মুভ। কিন্তু সারহাদের কানে সেই অনুরোধ ঢোকে না।
সে দাঁত চেপে ধরে, শ্বাস টেনে নেয়, কণ্ঠের ভেতর জমে থাকা উন্মাদনা এক ঝটকায় বেরিয়ে আসে। ওকে ডাকো, এই মুহূর্তে। চোখ দুটো খুঁজতে থাকে চারপাশে তার সানামকে। কিন্তু না, দেয়াল, পর্দা, দরজা সব আছে, শুধু তার সানাম নেই। সে রুক্ষে কণ্ঠে গর্জে ওঠে। দেখ সানাম, আমি জানি তুমি ছোটবেলার মতো হাইড এন্ড সিক খেলছ। তুমি এখানেই আছো তাই না? প্লিজ বেরিয়ে আসো। আমি অনেকগুলো চকলেট এনেছি। দেখ, এই মুহূর্তে না বেরোলে আমি ভীষণ রাগ করব। না, তার সানাম বের হলো না। সে চাদর মুঠো করে ধরে, এমনভাবে টানে যেন কাপড়ের ভাঁজে আটকে থাকা কোনো অস্তিত্বকে বের করে আনবে। বুক ধড়ফড় করে, শ্বাস এলোমেলো। চোখের সাদা অংশে লালচে রেখা। তাকানোর ভঙ্গি বদলে যায়, ভেতরের মানুষটা যেন সরে গিয়ে অন্য কেউ এসে বসেছে। সে ফিসফিস করে কথা বলতে শুরু করে। ও আমার, ও সবসময় আমার ছিল। রতারা চিহ্নতের মূল্য কখনো আমার সানাম হবে না। কাগজে যা লেখা আছে, তাতে কিছু যায় আসে না। তারপর হঠাৎ হাত ছুড়ে দেয় শূন্যে, স্যালাইনের স্ট্যান্ড দুলে ওঠে। মনিটরে শব্দ বাড়ে। ডাক্তার আসেন, তাকে শান্ত গলায় বুঝানোর চেষ্টা করে। কিন্তু বিপরীত পাশের মানব শোনার অবস্থায় নেই। ধীরে ধীরে ওর পাগলামো বাড়তে থাকে। ডাক্তার না পেরে এসপিদের ডেকে আনে। এসপিকে দেখে যেন সারহাদ আরও বেশি পাগলামো শুরু করে দিয়েছে। সে কি বলবে নিজেই বুঝতে পারছে না। ডক্টর তাকে তাগদা দিতে থাকে। দেখুন, পেশেন্টকে শান্ত করতে হবে, যাতে আমরা ইনজেকশন দিতে পারি। না হয় ওনার ব্রেইন আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। এসপি সারহাদকে শান্ত করার সব রকম চেষ্টায় চালায়। ব্রো, প্লিজ কাম ডাউন। ব্রো, এজাজ ফিসফিস করে তার কানে বলে। এসপি ম্যামকে নিয়ে কিছু বল। এসপির মস্তিষ্ক কাজ করছে না, সামনে তার ভাই এমন অবস্থায় যা তার কল্পনার বাহিরে। তাই ভাবনা ছাড়াই আচানক বলে, রিল্যাক্স ব্রো, সানা আর যে কে ভালোবাসে না, তাদের জোর করে বিয়ে হয়েছে, ও শুধু তোমার। মুহূর্তে সারহাদ শান্ত হয়ে গেল। তার মস্তিষ্কে একটা কথাই ক্যাচ করল। তার সানাম কাউকে ভালোবাসে না, সানাম শুধু তার। ততক্ষণে ডাক্তার ইনজেকশন পুশ করে দিয়েছে। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর সে নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে। চোখের কোণে জল জমে, কিন্তু গড়িয়ে পড়ে না। চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্তে তার ঠোঁট নড়ে, নামটা শুধু বাতাসে লেখা হয়। সানাম। একবার নয়, দুবার নয়, বারবার। ধীরে ধীরে হাইডোজের ঘুমের ঔষধের জন্য তন্দ্রা নেমে আসে। সম্পূর্ণভাবে ঘুমে তলিয়ে যাওয়ার আগ পর্যন্ত আওড়ায়, সানাম, সানাম, সানাম। এসপির চোখে পানি টলমল করছে। সে ডাক্তারের দিকে তাকাতেই ডাক্তার সান্ত্বনার স্বরে আওড়ায়, ডোন্ট ওয়ারি, ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। হঠাৎ জ্ঞান ফিরাতে এমনটা হয়েছে। 10 ঘন্টা পর ঘুম থেকে উঠবে, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। সকাল প্রায় 9টার দিকে সানার ঘুম ভাঙ্গে। আড়মোড়া ভেঙ্গে নিজেকে আবিষ্কার করে আর্যের রুমে। একে একে স্মৃতিস্পটে কাল রাতের সব এসে হাজির হলো। নাকে বাড়ি খাচ্ছে খুবই কাছ থেকে কফি আর ভ্যানিলার স্মেল। নিজেকে পর্যবেক্ষণ করতেই নজরে আসে গায়ে জড়ানো আর্যের কালো সিল্কের শার্ট। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কমফর্টার সরিয়ে নেমে এলো। আর্যের রুমের চারদিকে নজর বুলাতেই চোখে পড়ে রুমের একপাশ কেমন বার বানিয়ে রেখেছে। সেই বারের ভেতর এক কোণে সাজানো সারি সারি ওয়াইনের বোতল। কিছু বোতল লম্বা, কিছু চওড়া, গাঢ় লাল, কালো, কখনো ম্লান সোনালি লেবেল। ভিন্ন ভিন্ন ব্যান্ড, ভিন্ন দেশের নাম, ভিন্ন ভিন্টেজের সাল। সানা এগুলো দেখে নাক সিটকে নিল। সামনে তাকাতেই দেখে আর্যে কিচেন এপ্রন পরে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে। কেমন তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে। সানা তার এমন নজর দেখে হাত দিয়ে টেনে শার্টখানা আরও নিচে নামায়। আর্যে তার কাণ্ড দেখে ঠোঁটে হালকা মুচকি হাসি টেনে এগিয়ে আসে তার দিকে। লেটস গো, ওয়াই। আর্যের স্বর থেকে বাকিটা বের হলো না। তার আগে রমণী তাকে 2 হাতে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। আকস্মিক হামলায় কদম হেঁচকে পিছনের দিবানে পড়ে গেল। সানা ধূপধাপ কদম ফেলে নিজের রুমে চলে গেল। নিজের রুমের দরজা এত জোরে বন্ধ করল যেন পুরো বাড়ি কেঁপে উঠেছে। আর্যে চোখ মুখ খিচিয়ে আওড়ায়। এর মধ্যে এত শক্তি আসলো কোথা থেকে? মনে হচ্ছে কাল রাতের ডোজ কম হয়েছে, নেক্সট টাইম আরও বাড়াতে হবে। এই বলে চলে গেল নিচে। আর্যে কখন থেকে সানার জন্য অধীর আগ্রহে ডাইনিং টেবিলে বসে। একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে টেবিলে নজর ঘুরিয়ে দেখে নিল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সবকিছুর সানার পছন্দের, নিজ হাতে বানিয়েছে সে। কিন্তু এই মেয়ের তো নামার কোন খবরই নেই। তার ভাবনার মধ্যে সিঁড়ি ভেঙ্গে নেমে এলো সানা। আর্যের দৃষ্টি আটকে গেল রমণীতে। আজকে তাকে একটু বেশি সুন্দর লাগছে, নাকি আর্যের চোখে এমনটা মনে হচ্ছে? সানা এসে ধূপ করে চেয়ারে বসে। সেই আওয়াজে আর্যের ধ্যান ভাঙ্গে।
বুঝল তার প্রেয়সী সাংঘাতিকভাবে অভিমান করেছে। বসে গেল তার গা ঘেঁষে পাশের চেয়ারে। সানা তাকে পাত্তা না দিয়ে একটা পরোটা ছিঁড়ে খেতে শুরু করল। চোখ তুলে বারবার তাকাচ্ছে চারপাশে মেঘা ও মালাকে খোঁজার জন্য। পাশে বসা আর্যের তা বুঝে আসতেই বলে, কাকে খুঁজছ? কেউ নেই, একটু পর নতুন সার্ভেন্টরা আসবে। তারপর তার কানের কাছে ঝুঁকে হাসকিস্বরে আওড়ায়, এখানে শুধু আমি আর তুমি একা, এটা পারফেক্ট টাইম রোমাঞ্চ করার। সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়, নিজের হাতে শক্ত করে চেপে ধরে বাটার নাইফটা। সেটাকে প্ল্যাটে ধার দিতে দিতে শুধায়, হ্যাঁ পারফেক্ট টাইম, একদম পারফেক্ট টাইম। তারা চিহ্ন ন করার, কেউ জানতেই পারবে না। মুহূর্তে আর্যের উচ্ছ্বাসে ভরা চেহারায় অন্ধকার নেমে এলো। তবে মনে মনে খুশি হয়েছে, যাক কথা তো বলেছে। আর্যে নিজের হাত বাড়িয়ে পেঁচিয়ে ধরল রমণীর কোমর। সানা কটমট দৃষ্টি নিক্ষেপ করে তার উপর। হাত কিরমির করছে তার, ইচ্ছা করছে এক থাপ্পড়ে এই লোকের সব দাঁত ফেলে দিতে। আর্যে তার হাতের দিকে তাকাতে বুঝতে পারে রমণীর মনের অভিলাষ, ঠোঁট টিপে হেসে শুধায়, খুব ইচ্ছা করছে থাপ্পড় দিতে তাই না? তুমি দিতেই পারো, আমি কিছু মনে করবা না। কিন্তু তার পরিবর্তে আজ আমার নিয়ম চেঞ্জ হবে। চুমু থেকে ডিরেক্ট বাসরে চলে যাবে। আফটার অল, থাপ্পড় দেওয়া তোমার বৌগত অধিকার, আর বাসর করা আমার স্বামীগত অধিকার। আর্যের এমন যুক্তি শুনে রমণী ক্ষিপ্ত নজরে তাকায়, নিজের নাকের পাঠাতন ফুলিয়ে অন্য দিকে তাকায়। এদিকে বিপরীত পাশের মানবের ভীষণ হাসি আসছে। সানাকে এভাবে গাল ফুলাতে দেখে মনে মনে ভাবল, আরেকটু বিরক্ত করে নি। তারপর অনেকক্ষণ এটা সেটা বলল, না এবার আর কোন প্রত্যুত্তর এলো না সানার তরফ থেকে। তাই আর যে ধীর কণ্ঠে বলি আওড়ায়, অভিমান করেছ আমার উপর, চাইলে অভিযোগও করতে পার। আজকে সব শুনব। তাচ্ছিল্য হাসল বোধ হয় সানা, অনেকক্ষণ পর বের হয়, অভিযোগ। এমন ভাবে সোগতক্তি করল যেন কোন হাস্যকর কথা শুনল। পরপর নিজেকে সংবরণ করে শক্ত কণ্ঠে আওড়ায়, লিসেন মিস্টার রানভীর, অভিযোগ সেখানে মানায় যেখানে অধিকার আছে। আর অভিমান সেখানে মানায় যেখানে ভালোবাসা আছে। কিন্তু আপনি তো প্রথম দিনেই বলে দিয়েছেন, না আপনি অধিকার দিবেন আর না ভালোবাসবেন। আর যে আরও কাছে টেনে নিল তাকে, নিচু স্বরে বলে, এখন আমি তোমাকে সব ফিরিয়ে দিচ্ছি তো। কিন্তু এতদিনে যে আমার সব অভিমান আর অভিযোগগুলো ফুরিয়ে গেছে। এবার আর যে সানার চুলগুলোকে কানের পিছনে গুজে, হিসহিসিয়ে বলে, তোমার অভিমান, অভিযোগ সব ফুরিয়ে গেলেও আমার সাথেই থাকতে হবে। করার হলেও আমার সাথেই থাকতে হবে। ওভারঅলও, তুমি আমাতেই সীমাবদ্ধ। যার অন্য কোন বিকল্প নাই। আর যদি ছেড়ে দে, রমণীর স্বর থেকে বাকি বাক্যটুকু বের করতে পারল না। আর্যের মস্তিষ্কে, ছাড়া, শব্দটা প্রবেশ করতেই চেপে ধরল এক হাতে রমণীর চিবুক। হাতের শিরা টানটান হয়ে এসেছে। দাঁতের কপাটি চেপে রুক্ষ স্বরে আওড়ায়, আই ওয়ার্ন ইউ, আরেকবার তুমি ছেড়ে যাওয়ার কথা বললে, আই শোয়ার, আমি তোমায় চার দেওয়ালে বন্দি করে রাখব, মাইন্ড ইট। তোমার কোন মুক্তি নেই, এই জন্মে তো নেই, যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে ওই জন্মেও নাই, তুমি শুধু আমার হয়ে থাকবে। সানা নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে, আর যে দীর্ঘ শ্বাস ছেড়ে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে নিল। পরমুহূর্তে একটানে রমণীকে নিজের উরুতে বসিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে শান্ত স্বরে বলে, কেন রাগাও আমাকে বলতো? তুমি আমার রাগ সহ্য করতে পারবে না দেখে আমি কখনো তোমাকে রাগ দেখাতে চাই না। কিন্তু ছেড়ে যাওয়ার কথা বললে আমি ঠিক থাকতে পারি না। একটু থেমে আবারও যোগ করে, আচ্ছা এসব ছাড়ো, এখন বল খাবার কেমন হয়েছে? আমি নিজ হাতে বানিয়েছি। সানা আর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বহু কসরত করে যখন ব্যর্থ হলো তখন সামনের দিকে তাকিয়ে অল্প স্বরে প্রত্যুত্তর করে, হুম। আর্যে সানার এই হুম শব্দতে নিজেকে সন্তুষ্ট করে নিল। তারপর আর কোন টুশব্দ হলো না। রমণী খাবার শেষ করতেই আর্যে তাকে কোলে তুলে নিল। সানা অবাক স্বরে প্রশ্ন করে, আপনি এখন আবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে। আর্যে কানেও তুলল না সানার কথা, নিজের মতো বলে দিল, তুমি ব্রেকফাস্ট করেছ, কিন্তু আমি করিনি। আমি করব এখন। মানে? রুমে গিয়ে মানে বোঝাবো। সানা বুঝতে পেরে নিজের হাত ছড়াছড়ি শুরু করে দিল। আর্যে তাকে নিজের কক্ষে এনে দরজা লক করে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে শক্ত কণ্ঠে হুমকি দিল, চুপচাপ এখানে বসে থাকবে, না হয় রাতে যেটুকু ছাড় দিয়েছি এখন একটুকুও দিব না। সানা মনে মনে ভাবল সে শক্তিতে পেরে উঠবে না আর্যের সাথে। তাই চুপচাপ বসে থাকল। আর্যে প্রথমে হেয়ার ড্রাই বের করে আস্তে ধীরে যত্ন সহকারে রমণীর ভেজা চুল শুকালো। তারপর আবারও কোলে নিয়ে বেডে বসালো। সানা উঠে পালানোর আগে আর্যে তার ওপর নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল।
সানার গ্রীবায় মুখ ডুবিয়ে ঠান্ডা কণ্ঠে আওড়ায়। ইউ নো ওয়াইফি, আমার সারারাত তোমাকে দেখেই কেটেছে। এখন আমি ঘুমাবো, তাই তুমি চুপচাপ শুয়ে থাকবে। একটা কথাও বলবে না, বললেই অন্য কিছু হবে। সানা কথা বাড়ালো না, আর বললেই যে আর যে ছেড়ে দিবে এমনও না। তাহলে শুধু শুধু বলে কি লাভ? তবে তার মাথায় চলছে অন্য কথা, তার মস্তিষ্ক বলছে, না, রণবীরকে এত তাড়াতাড়ি ক্ষমা করিস না, কিন্তু মন যেন তার বিপরীতে সুর মিলাচ্ছে, মন মস্তিষ্কের দ্বন্দ্বে হাঁপিয়ে উঠছে রমণী। সে নিজেই বুঝতে পারছে না তার কি করা উচিত। কিন্তু একটা কথা রমণীর বুঝে আসছে না, আর যে কেন সকল সার্ভেন্টদের কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। মিসেস আয়েশা, মেঘা, মালা, এমনকি যারা ফ্ল্যাট পরিষ্কার করতে আসতো তাদেরকেও চেঞ্জ করে নিয়েছে। রমণী ডুবে গেল নিজের ভাবনাতে। এভাবে কতক্ষণ কেটেছে সে নিজেও জানে না। হঠাৎ আর্যের মুঠোফোনখানা তার ভাবনা ছিঁড়ে বেজে ওঠে বিকট শব্দে। আর্যের ঘুম হালকা হয়ে এলো, বিরক্তিতে কপাল কুঁচকে নিজের ফোনখানা তোলে স্পিকারে দিয়ে কানে রাখে। হ্যালো, অন্য পাশ থেকে আসে রিয়ানার কণ্ঠস্বর। ভাই, একবার তোমাকে অফিসে আসতে হবে। ক্লায়েন্টরা তুমি ছাড়া ঢিল ফাইনাল করতে চাইছে না। আর্যে সহজ স্বগতোক্তি, আই কান্ট। ভাই, এটা ইম্পর্টেন্ট, মমো বলেছে। তার কথা কেটে আর্যে শক্ত কণ্ঠে বলে। মমো আর যেই বলুক আমি আসবো না, মিন্স আসবো না। সানা তাকে আর বলতে না দিয়ে তার থেকে ফোন নিয়ে বলে, রিয়ানা, তুমি ওদের 20 মিনিট ওয়েট করতে বলো, উনি 10 মিনিটে আসছে। এই বলে ফোন কেটে দেয়। আর্যে বিরক্তিতে কপাল কুঁচকে মাথা তুলে তার দিকে তাকায়। ওয়াইফি, তুমি এটা কেন করেছ? বিপরীত পাশের রমণীর থেকে কোন জবাব আসলো না। আর্যে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে চলে গেল। এই সুযোগে সানা গিয়ে দরজার নব ধরে অনেকক্ষণ টেনেছে, কিন্তু খুলতে পারেনি। আর্যে ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে এসব করতে দেখে মনে মনে হেসে কুটি কুটি। সে একবারে অফিসের জন্য রেডি হয়ে সানার সামনে যায়। তার কপালে অধরে দীর্ঘ চুমু রেখে ভালো করে সতর্ক করে, যেন সানা ফ্ল্যাট থেকে না বের হয়। কিন্তু কে শুনে কার কথা? আর্যে যাওয়ার পেছনে দিয়ে সানা বেরিয়ে পড়ে এসপির ফ্ল্যাটের উদ্দেশ্যে। এসপি ফ্ল্যাটের সামনে এসে সানা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে এত বিকট আওয়াজে দরজা বন্ধ করল যেন আর্যের সম্পূর্ণ রাগ এসপির দরজার উপর বের করতে চাইছে। তীব্র শব্দে লিভিং রুমের সোফায় শুয়ে থাকা এসপি ঘুম থেকে লাফিয়ে উঠে বসে। বিরক্তিতে কপাল কুঁচকে সামনে তাকায়। হসপিটাল থেকে ফিরেছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে। সানা তার দিকে তাকাতেই দেখে এসপি কেমন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে এগিয়ে গেল সেদিকে। জেবি কোম্পানির শীর্ষ তলার আর্যের কেবিনে এসিপি তালহা আদিল বসে। সে চালাকি করে রিয়ানার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আর্যে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে, এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন। কাছের ওপার থেকে শহরের দিকে তাকিয়ে আর্যে এবার ঘুরে দাঁড়ায়। চোখে সেই পরিচিত নির্লিপ্ততা দীপ্তি যা দেখে বোঝা দুঃসাধ্য তার ভেতরে কি চলছে। তালহা অনেকক্ষণ তাকালো, না, সে আর্যের চোখের ভাষা বুঝতে ব্যর্থ। তার জীবনে একমাত্র আর্যে আর সারহাদ, যাদের দেখে সে কিছুই বুঝতে পারেনি। আসলে তারা কি রকম? প্রথম নীরবতা ভেঙে তালহা আর্যের দিকে প্রশ্ন ছুড়ে, তারা চিহ্ন নের রাত, আপনি গিনিতে কেন ছিলেন? আর্যে চেয়ারে হেলান দিয়ে কফির মগটা টেবিলে রাখে। বিজনেসের কারণে। তালহা চোখ সরু করে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি টেনে ফের বলে, 5 বছর আগে দুবাইয়ে একটা স্ক্যান্ডেল। স্কাইভিউ বারের মালিক তারা চিহ্ন ন, সেখানে আপনার নাম উঠে এসেছিল। এবারও আর্যের মুখের ভাব পরিবর্তন হলো না, বরং নিরেট কণ্ঠে শুধালো, হ্যাঁ, পরে আপনার বন্ধু ঈশান দায় নেয়। আর্যে তাকায়, দৃষ্টি গভীর। বন্ধু কখনো নিজের চেয়েও বেশি কিছু নিতে বাধ্য নয়। তাহলে সত্যতা কতটুকু? আর্যে উঠে জানালার কাছে যায়। শহরের দিকে তাকিয়ে থাকে। যতটুকু আপনি জানতে পেরেছেন, তারা চিহ্ন নের রাতে আপনার আরেকটা গাড়িতে করে সিমরান নামের একজন গিয়েছিল। তার সাথে আপনার সম্পর্ক কি? এই প্রশ্নে কেবিনের বাতাস বদলে যায়। আর্যে ঘুরে দাঁড়ায়। এবার তার চোখে হাসি নেই। সেখানে একটা ঠান্ডা ভাব, কিন্তু চোয়াল শক্ত। সে কয়েক কদম এগিয়ে এসে টেবিলের ওপাশে দাঁড়িয়ে, হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, 3, 2, 1, আপনার টাইম শেষ অ্যাপয়েন্টমেন্টের। তালহা কিছু বলার আগেই আর্যে দরজার দিকে তাকিয়ে হাত ছুড়ে। সিকিউরিটি। তালহা বুঝে যায় এই প্রশ্নের পরে আর কিছু পাওয়া যাবে না। সে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগোতে গিয়ে একবার পেছনে তাকায়। আর্যে তখন আবার জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে। দরজা বন্ধ হওয়ার শব্দ আর্যের কানে আসে। কেবিনে একা দাঁড়িয়ে আর্যে ধীরে ধীরে ঠোঁট বাঁকায়, ফুটে ওঠে ত্রুর হাসির রেখা। সানা এসপির তীক্ষ্ণ চোখর দিকে এক পলক নজর বুলিয়ে তার পাশে বসে গেল। এসপির দিকে তাকাতেই নজর আটকায় তার হাতের ব্যান্ডেজের উপর। কিরে, তোর হাতে কি হয়েছে?
এসপির কাঁচা ঘুম ভাঙাতে সে ভ্রু কুঞ্চিত করে তার দিকে তাকায়। কিছু না, সানা সন্দিহান স্বরে জানতে চাইল। কোথাও তুই আবার তোর মামার ভয়ে সেলফ সুসাইড করতে যাসনি তো? এই বলে রমণী তেরচা চোখে তাকে অবলোকন করল কিতকাল। এসপি ঠোঁটে মৃদু হাসি দিয়ে শুধায়, কি বলছিস? আত্মহত্যা, পাগল নাকি? এসবের ধারে কাছে আমি নাই। এটা তো এভাবেই লেগে গেছে। এই বলে রমণীর দিকে দৃষ্টি পড়তেই নজরে আসে তার গলা। 1 মিনিট, তোর গলায় এগুলো কি? একদম লাল হয়ে গিয়েছে। সানা তড়িঘড়ি করে নিজের হুডির টুপি মাথায় উঠিয়ে নিল। গলা খাকারি দিয়ে বলে, অ্যালার্জি, এসব অ্যালার্জির কারণে হয়েছে। এসপি বিস্ময় ভরা কণ্ঠে বলে, অ্যালার্জি? তোর তো অ্যালার্জি নেই, শুধু ভুলার রোগ আছে। হ্যাঁ, বাট এটা হচ্ছে ম্যারিড অ্যালার্জি, তুই বুঝবি না। ম্যারিড এনার্জি? হ্যাঁ, মার্কেটে নতুন এসেছে, তুই চুপচাপ বসে থাক। এসপি বিষয়টা নিয়ে আর ঘাটল না। আচ্ছা এসব ছাড়, এটা বল, তোর আমার ভাইকে মনে আছে কিনা? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। এসপির বিস্মিত নয়ন জোড়া তাকে এমন ভাবে দেখল যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য শুনেছে। উৎফুল্ল চিত্তে বলে, কি মনে আছে বল? ওনার নাম ফারহাদ, আমি ওনার কোম্পানিতে কাজ করি, উনি আমার বস। এসপি বিরক্তিতে কপাল কুঁচকে নিল। আব্বে ইয়ার, ফারহাদ না সারহাদ? হ্যাঁ, ওই একটা হবে আর কি। এসপি মনে মনে ভাবে, যেই মেয়ে ব্রোয়ের নামটা পর্যন্ত মনে রাখতে পারে না তার জন্য ব্রো হসপিটালে নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে, নিজেকে সামলে ফের বলে, এটা না গাধি, তোর সাথে আমার ভাইয়ের 12 বছর আগে দেখা হয়েছিল। এইটা মনে আছে কিনা? সত্যি, আমার উনার সাথে 12 বছর আগে দেখা হয়েছিল? হুম। সানা আফসোসের সুরে আওড়ায়, ইস যদি ওই সময় চাকরিটা ফাইনাল করে রাখতাম তাহলে আর কষ্ট করে পড়াশোনা করতে হতো না। এসপি কি আশা করেছিল আর এই মেয়ে কি জবাব দিচ্ছে? তার ইচ্ছে করছে এর কানের নিচে বাজাতে। কটকটির বাচ্চা, মনে করার চেষ্টা কর 12 বছর আগে কি হয়েছিল। সানা ভাবতে শুরু করে, কিছুক্ষণ পর এসপি আবারও প্রশ্ন ছুড়ে, কিরে কিছু মনে পড়েছে? সানা ভাবুক চিত্তে বলে, আমার তো 12 সেকেন্ড আগের কথাই মনে পড়ছে না আর 12 বছর তো স্বপ্ন। এসপি দাঁতের কপাটি চেপে বলে, তুই আজ থেকে সকাল সন্ধ্যা 7 বেলা শুধু বাদাম খাবি আর কিছু খাবি না। এত বাদাম? তার কথা থামিয়ে এসপি আওড়ায়, আমি জানতাম, তোর মতো হারে কিপটা এগুলো বলবে। এজন্য আমি আসার সময় বাদাম নিয়ে এসেছি। এই বলে এসপি সামনের টি টেবিলের নিচ থেকে একটা বাদামের বাক্স বের করল যেখানে 12টা কৌটা রয়েছে 12 রকমের। এগিয়ে দিল সানার দিকে। এই নে, এগুলো তোর জন্য স্পেশাল কবিরাজের ফু দেওয়া। 12 ডিব্বা খেলেই 12 বছরের কথা মনে পড়বে। সানা আচ্ছা বলে টিভি অন করে মোটু পাটলু লাগায়। এদিকে পাশে বসা এসপির চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, কিভাবে ভাইকে বোঝাবে। কিছু একটা মনে করে সানাকে প্রশ্ন করে, কটকটি ভালো করে ভেবে বল, তুই ওই জাউরাকে ভালোবাসিস কিনা? শুধু হ্যাঁ আর না বলবি? রমণী তার প্রত্যুত্তরে নীরবতা পালন করল। এতে এসপির যা বোঝার সে বুঝে গিয়েছে। মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে বিড়বিড়ায়, কেন যে আমি অন্যদের মতো বললাম না, তুই বড় হয়ে আমার ভাবি হবি। তাহলে আজ এত কিছু হতই না। আর বললেও কি, তুই তো সেই বলেই যেতি। তার ভাবনার মধ্যে সানা ওঠে কিচেনের দিকে যাবে এমন সময় এসপি পিছন থেকে হাত ছুড়ে, এ এ ওদিকে কোথায় যাচ্ছিস? চিপস আনতে। তুই জানিস চিপস কোথায় আছে? ওই দিনও চিপস আনতে গিয়েছিলি তারপর আমি 2 ঘন্টা লাগিয়ে ঠিক করেছি সব। আরে ওই দিন যেখান থেকে এনেছি আজকেও সেখান থেকে আনবো। তোর মনে আছে ওই দিন কোথা থেকে এনেছিস? কিচেন থেকে এনেছি। এসপি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। এদিকে আয়, তুই এখানে বসো। আমি চিপস আনবো। তুই একটা চিপস আনতে গিয়ে আমার 2 ঘন্টার কাজ বাড়াবি আমি খুব ভালো করে জানি। সানা এসে আবার বসে পড়ে সোফায়। এসপি কিচেনের দিকে 2 কদম যেতেই সানা পিছন থেকে আবারও ডেকে ওঠে, এসপি, সাথে চকলেট ও আনিস। এসপি আচ্ছা বলে আবার এগোতেই ফের সানা বলে, সাথে জুস আনিস। আচ্ছা, সাথে সুইস রোলও। ওকে। আর পপকর্নও। আর কিছু? সাথে আইসক্রিমও। আমি দেখেছি ওই দিন 3 ফ্লেভারের আইসক্রিম আছে তোর ফ্রিজে সবগুলো নিয়ে আসবি। এই রকম আরও কয়েকবার হওয়ার পর এসপি বিরক্তিতে কপাল কুঞ্চিত করে চলে গেল নিজের রুমে। ফিরে আসে হাতে খাতা আর কলম নিয়ে রমণীর সামনে বসে, এবার বল কি কি লাগবে? চকলেট, আইসক্রিম, জুস, 7 আপ, স্পিড। ম্যাডাম যদি একটু কষ্ট করে দেখতেন আপনার লিস্টে কিছু কম পড়েছে কিনা। তুই 10-12টা জিনিসের জন্য খাতা কলম নিয়ে এলি। খেকিয়ে ওঠল এসপি। থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত ফেলে দেব। চুপচাপ লিস্ট দেখ সবকিছু আছে কিনা।
আমি একবারই যাব। আর একবার যদি বলিস, এসপি এটা নিয়ে আয়, তারপর উল্টো হাতের থাপ্পড় খাবি। সানা মুখ কালো করে লিস্ট দেখল। না, সবকিছুই আছে। হ্যাঁ, সবকিছু আছে। আবার দেখ, পরে বলতে পারবি না এটা আনো, ওটা আনো। রমণী চোখ বুলিয়ে নিশ্চিত হতেই এসপি চলে গেল কিচেনের দিকে। কতক্ষণ পর সে বড় একটা ট্রলি নিয়ে আসে যেখানে সানার চাওয়া চিপস, চকলেট, পাফ পেস্ট্রি, পপকর্ন, কাপকেক, চানাচুর, শর্টব্রেড, চকলেট কুকি, টফি সব আছে। সেগুলো রমণীর সামনে রেখে শুধায়, তুই কতদিন অনাহারে আছিস সেটা বল। কাল রাত থেকে। কি, তোর জাউরা তোকে খেতে দেয় না? সানা অসহায় মুখ করে বলে। না। এসপি মনে মনে ভাবল, এটাই সুযোগ একে বুঝানোর। শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, তুই ওই জাউরাকে বাদ দিয়ে দে, তারপর আমার ভাইকে বিয়ে করে আমার ভাবি হয়ে যা। আমি তোকে রোজ 7 বেলা এমন চিপস, কেক সব খাওয়াব। আর চকলেটের তো কথাই নেই, আমার ভাইয়ের চকলেটের 3টা ফ্যাক্টরি আছে, সবগুলো তোর পছন্দের চকলেট। তুই কি আমাকে লোভী ভাবছিস, যে আমি চকলেটের জন্য তোর ভাইকে বিয়ে করব? আমা উইথাউট লোভী গার্ল। এসপি নাক মুখ কুচকে অন্যদিকে ফিরিয়ে নিল। এদিকে সানা মনে মনে ভাবছে, ওই রানভীরের মতো কারো হাতের রান্না হবে নাকি? আমি তো ফার্স্ট টাইম খেয়েই ফিদা, কেউ এত ভালো রান্না করে কিভাবে? যাই হোক, সারা জীবন এমন রান্না খাওয়ার জন্য হলেও আমার ওকে লাগবে। আর এখন তো কেলেঙ্কারিও হয়ে গেছে, বাদ দেওয়ার তো অপশনই নেই। তার ভাবনার মধ্যে তার ফোন খানা তীব্র শব্দে বেজে ওঠে। এসপির দিকে থাকা এসপি ফোন উঠিয়ে বলে, কটকটি মাচুচা, মানে মাচুমা নামে কেউ কল করেছে। এদিকে সানা মোটু পাতলু দেখতে ব্যস্ত। তাই এসপিকে হাত দিয়ে ইশারা করে ফোন উঠাতে। এসপি ফোন উঠিয়ে কানে তুলে, হ্যালো। বিপরীত পাশ থেকে আসে নারী কণ্ঠস্বর। হ্যালো। হ্যাঁ। হ্যালো। ইয়েস হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। সানা তার দিকে ফিরে তাকায়। কি, কখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছিস? হ্যালোর পরে কিছু বল। আরে উনি তো হ্যালের পরে কিছু বলছেই না। আমাকে দেখা কে এটা? এসপি সানার দিকে ফোন ধরে, রমণী ভালো করে লক্ষ্য করে। সাতারা চিহ্ন লা, ফোন উল্টো ধরে আছিস, ঠিক করে ধর। এটা মাচুমা না চাচুমা? এসপি জিহ্বার ডগায় কামড় দিয়ে তাড়াতাড়ি ফোন কানে তুলে বলে, হ্যালো চাচুমা। সানা দাঁত খিচিয়ে তাকে লাথি মেরে সোফা থেকে ফেলে দিল। সাতারা চিহ্ন লা, তোর না, আমার চাচুমা। এদিকে দে। এসপি হাত দিয়ে নিজের কোমর ঢলে দিয়ে দিল। নিচু স্বরে আওড়ায়, সাতারা চিহ্ন লা না বলে দেবর ও বলতে পারতি। সানা ফোন স্পিকারে দিয়ে বলে, আম হেয়ারিং চাচুমা। অন্য পাশ থেকে আসে সোফিয়ার কর্কশ বাক্য, বড়দের সম্মান দিতে শিখনি দেখছি। মাননীয় সম্মানিত চাচুমা, আপনি বলতে পারেন। আপনার অনুগত, অবাধ্য একমাত্র বৌমা আপনার কথা শুনতে বাধ্য না। বিপরীত পাশে থাকা সোফিয়া মাথায় যেন রতারা চিহ্ন তো কিলবিল করছে। ইচ্ছে করছে এই মেয়েকে এক চড়ে দাঁত ফেলে দিতে। সে এই মেয়েকে কখনো কল করত না। মুসাব, আব্বাস আরও অনেকে ট্রাই করেছে, বাট সানার সাথে যোগাযোগ করতে পারছে না। তাই বাধ্য হয়ে তাকে কল করতে হয়েছে। আর এই সব কিছু যে ওনার সুযোগ্য পুত্র করেছে এটা বুঝতে ওনার দেরি নেই। নিজের দন্ত পার্টি পিষে বলে, একটু পর তুমি জওয়ান ম্যানশনে আসবে। কেন? সেটা আসলেই দেখবে। চাচুমা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমারও সময়ের দাম আছে। তাই আমার যখন ইচ্ছা হবে যাব। কথা শেষ সানা নিজের ফোন কেটে দিল। সোফিয়া কিক্ষণ ফোন হাতে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে। এই মেয়ের সাহস কিভাবে হয় ওনার সাথে এভাবে কথা বলার? ওর এত সাহস রণ দিয়েছে। নিজের দন্ত পার্টি পিষে ছুঁড়ে ফেলে দিলেন হাতের মুঠোফোন খানা। এদিকে সানা মোটু পাটলু দেখতে ব্যস্ত, সামনে এসপি দূরে দাঁড়িয়ে কখন থেকে পায়চারি করেই চলছে। তার মাথায় চলছে নানা রকমের চিন্তা। একদিকে ভাই আরেকদিকে বন্ধু, সবকিছুর মাঝে সে ভীষণ বাজেভাবে ফেসে গেছে। কিন্তু সামনের রমণীর দিকে তাকাতেই বিরক্তিতে কপাল কুঁচকে আসে, মনে মনে বিড়বিড়ায়, এই মেয়ের জন্য আমার এত টেনশন। আর এদিকে উনি কেমন রিল্যাক্সে, এক হাতে চিপস, আরেক হাতে চকলেট, সামনে আইসক্রিমের ডিব্বা, সাথে মোটু পাতলু দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এর উপর আমার রাগ করা উচিত, অথচ আমার রাগ আসছে না। এই বেচারির ও দোষ নাই, এর তো কিছু মনেই থাকে না। সাতারা চিহ্ন লা, সব দোষ ওই জাউরার। তোর কি দরকার ছিল বিয়ে করার? আর আমার ভাইয়ের কি দরকার ছিল পৃথিবীতে এত মেয়ে থাকতে একে ভালোবাসার? আমি মাঝে মাঝে বুঝতে পারি না, এই মেয়ে না কাজে আছে, না কর্মে। তারপরও এই অকাজের মেয়ের প্রতি ওই জাউরা আর আমার ভাই এতটা দুর্বল হলো কিভাবে? এসপি একবার ভেবেছিল সানাকে সব বলবে, পরমুহূর্তে ভাবছে কি দরকার তাকে বলে।
সানা যদি তার ভাইয়ের প্রতি এক ফোঁটাও দুর্বল থাকত তাহলে সে অবশ্যই বলতো। কিন্তু সানার মনে তো তার ভাইয়ের জন্য কিছুই নেই। শুধু শুধু বলে তার হাসি খুশি জীবনের উপর একটা প্রভাব ফেলার কি দরকার। সে আবারও পায়চারি করতে শুরু করল। অন্যদিকে রমণী একটু পর তাকে ডেকেই চলছে। এসপি, দেখো না ডক্টর জাটকা কি আবিষ্কার করেছে। আরে মোটু আবার ফেসেছে। খাচিতারাম আবার ফাঁসিয়েছে মোটু পাটলুকে। আর সাথে সারা ঘরে চকলেট চিপসের খোসা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তো আছেই। এমন মনে হচ্ছে এটা তার ঘর কম ডাস্টবিন বেশি। আবারও আসে সানার কণ্ঠস্বর। আব্বে ইয়ার আয়না, দেখ জন চুরি করতে যাচ্ছে। এসপি নিজের নাকের পাঠাতন ফুলিয়ে বলে। তুই দেখ, বলছি না আমি দেখব না। কিতকাল পর এসপি গিয়ে বসে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে নিল, সে আর টেনশন করবে না, সানার মতো বিন্দাজ হয়ে থাকবে। এসপি বসতেই রমণী তার দিকে তাকায়। জানিস বাংলাদেশের পুলিশ যদি সিঙ্গাম স্যারের মতো হতো, আমি জোন হয়ে যেতাম। আর সবগুলো ব্যাংক লুট করে নিতাম। রাতারাতি আমি কারোরপতি হয়ে যেতাম। ব্যাস ঠিক এই জন্যেই পুলিশ সিঙ্গাম স্যার হয়নি, কেননা ওরা জানে দেশে তোর মতো জনের অভাব নেই। সানা মুখ কালো করে নিল। এরপর আর কথা হয়নি, দুজনেই মোটু পাতলু দেখে হাসতে হাসতে শেষ। কিন্তু এই পুরো সময়ে সানার মুখ এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। একবার চিপস, একবার চকলেট, একবার আইসক্রিম একের পর এক সব সবার করে নিল। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখে এসপি ঘুমে বিভোর। সানা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আওড়ায়। কিছু তো একটা হয়েছে যেটা এ বলতে চাইছে না। এই বলে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে আজ প্রথমবারের মতো সবকিছু পরিষ্কার করে নিল। দেখতেই বোঝা যাচ্ছে এসপি কতটা ক্লান্ত। তারপর এসপির হাতের দিকে তাকিয়ে দেখে তার ব্যান্ডেজের উপর ছোপ ছোপ রক্তের দাগ। সানা আস্তে সেটা খুলে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিল। আর মনে মনে বলে, এজন্যই বলছি তাড়াতাড়ি বিয়ে করে নেয়, তাহলে তো এগুলো সানিতা করত। টিভির সাউন্ড কম করে আবারও মোটু পাতলু দেখতে থাকে। প্রায় 2টার দিকে আর্যের গাড়ি মুনলাইটে প্রবেশ করে। সে গাড়ি থেকে নেমে বড় বড় কদম পেলে আসে নিজের ব্ল্যাক স্পেসে। পিছনে জ্যাক ও কাইলিনের হাত ভর্তি চকলেট, চিপস, আইসক্রিম, বার্গার আরও অনেক কিছু, যেগুলো সানার পছন্দের। আর্যে এসেই রমণীর জন্য হাত ছুড়ে। ওয়াইফি কাম হেয়ার। না কেউ আসলো না। সে এভাবে আরও 4-5 বার ডাকার পর যখন সানা আসল না, সে তখন উপরে গিয়ে প্রতিটা রুম চেক করে সানাকে খুঁজে না পেয়ে মনে পড়ে পার্কিং এ এসপির গাড়ি দেখেছে। তার আর বুঝতে বাকি নাই এই মেয়ে কোথায়। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে ভারী ভারী কদম ফেলে চলে গেল। এসপির ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে জ্যাকের দিকে তাকায়। জ্যাক পাসওয়ার্ড হ্যাক কর। জ্যাক ওকে বসো বলে কয়েক মুহূর্তের মধ্যে পাসওয়ার্ড হ্যাক করে নেয়। বসো পাসওয়ার্ড হচ্ছে 8টা 0। আর যে পাসওয়ার্ড চেপে ভিতর প্রবেশ করতেই দেখে সানা টিভির দিকে তাকিয়ে। পাশের সোফায় এসপি একদম ঘুমে বিভোর। এই দৃশ্যটাই যেন তার মাথায় আতারা চিহ্ন গুণ জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। সামনের রমণী আরজেকে এখানে দেখে অবাক। সে কিছু বুঝে ওঠার আগেই আরজে এগিয়ে এসে একটানে এসপিকে সোফা থেকে নিচে ফেলে দিল। সানা চোয়াল ফাঁক করে তাকিয়ে। এসপি নিচে পড়ে ধরফরিয়ে ওঠে দাঁড়ায়। সামনে আরজেকে অগণিচক্ষুতে তাকাতে দেখে কপাল কচকে বিরক্তিতে আওড়ায়। আবে যাওরা শয়নে, স্বপনে, বাড়িতে, ফ্ল্যাটে কোন জায়গায় তুই আমাকে শান্তি দিবি না। আরজে তার প্রত্যুত্তর না করে বতারা চিহ্ন এন্দুক বের তার মাথায় তাক করে চিবিয়ে চিবিয়ে বলে। এতবার বলার পরও তুই ওকে নিয়ে আসলি কোন সাহসে। সানা তড়িঘড়ি করে উঠে এসে এসপিকে পিছনে টেনে নিয়ে বলে। আরে কি করছেন কি, ও আমাকে নিয়ে আসেনি আমি নিজে এসেছি। হ্যাঁ তো ও দরজা কেন খুলেছে? ও দরজা না খুললে তুমি আসতেও না। দেখুন ও দরজা খুলেনি, আমি নিজে দরজা খুলে ঢুকেছি। বিশ্বাস করল না আর যে তার কথা, তাই বিপরীতে দাঁত খিচিয়ে বলে। ও এখানে ফ্ল্যাট কেন রেখেছে? ফ্ল্যাট রেখেছে বলেই তুমি ঢুকেছ। মেইন কালপ্রিট এই 12 ভাতারি। আর তুমি বলেছ, নেক্সট টাইম এ ভুল করলে আমি গুলি মারতে পারবো, তাই আমি এখনই গুলি মারব। আরজের এমন কথা শুনে এসপির চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। শালা এই লেবেলের জাউরামি করিস না। ধর্মে সইবে না, এক মাসুমের উপর অত্যাচার। এই বলে সানার দিকে ছলছল নয়নে তাকায়। দেখুন আপনি এমনটা করতে পারেন না। তাহলে আমি আপনার বিরুদ্ধে কেস করব। আরজে সানার দিকে তাকায়, মুহূর্তে তার মাথায় খেলে গেল ক্রূর বুদ্ধি। এটাই সুযোগ রমণীকে কাবু করার, তাই ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে। আমি এক শর্তে ওকে ছাড়ব। সানা তার মুখের হাব ভাব বোঝার চেষ্টা করল অনেকক্ষণ, না বুঝতে পেরে বলে। কি শর্ত? আরজে সানার কানের কাছে ঝুঁকে আওড়ায়। তুমি আজ রাত আমার রুমে থাকবে, আর আমাকে পারমিশন দিবে।
সানা আর যে কথা শুনে এক হাত দূরে চলে গেলে এসপির দিকে তাকিয়ে বলে, এসপি, মেরা জিগরা দোস্ত, আমি তোকে ভীষণ মিস করব। আপনি বরং ওকে গুলি মেরে দেন। এসপি কচু মাচু হয়ে বলে, পেস্ট্রি, তুই এমনটা বলতে পারলি? সানা পড়েছে ভেজালে আর যে সত্যি সত্যি গানের লক খুলে ফেলেছে। ট্রিগারে হাত রাখতেই সানা দৌড়ে এসে ধরে ফেলে। দন্ত পার্টি চেপে বলে, ওকে আমি রাজি। আর যে ঠোঁট কামড়ে হেসে তার দিকে তাকায়। আমি জানতাম তুমি রাজি হয়ে যাবে, এখন চল। আর ম্যাডাম মনে রাখবেন পারমিশন কিন্তু আপনি দিয়েছেন। আর আপনিও মনে রাখবেন আপনি ব্ল্যাকমেল করে পারমিশন নিয়েছেন। এতে কিছু যায় আসে না। সানা মুখ অন্ধকার, তার গলা জড়িয়ে ধরল। আর যে সানাকে নিয়ে বেরোতেই এসপি যেন হাফ ছেড়ে বাঁচল। সে নিজেকে সামলাতেই তার ফোনে মেসেজ আসে। ফোন বের করতেই দেখে ইয়ানের মেসেজ। সারহাদের জ্ঞান ফিরেছে। এসপি চোখ তুলে দরজার দিকে তাকিয়ে আওড়ায়, দে মেড ফর ইচ আদার। আর আমার ব্রোকে বুঝতে হবে। ইয়েস, আমি ব্রোকে বুঝাব, কিন্তু ব্রো কেমন রিয়াকশন দিবে উপরওয়ালাই জানে। এই বলে সে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গোধূলির শেষ লগ্নের সামান্য আলোয় রোজ হাউসের সামনের বাগানটা যেন আরও বিভীষিকাম হয়ে উঠেছে। মাটিতে পোড়া গন্ধ, ছাইয়ের চিহ্ন। যেখানে একসময় সারি সারি গোলাপ ছিল লাল, সাদা, হালকা গোলাপি ও বিভিন্ন রং বেরঙের, আজ সেখানে শুধু পোড়া ডাল আর মৃত মাটির নীরবতা। সারহাদ এখন সেই বাগানের সামনে দাঁড়িয়ে। হসপিটালে জ্ঞান ফিরার সাথে সাথেই সে এখানে চলে এসেছে। ডাক্তার, নার্স তাকে হাজারভাবে বাধা প্রদানের চেষ্টা করেছে, কিন্তু সে কারো কথা কানে না তোলে এখানে চলে এসেছে। তার ভাবনার মধ্যে গেটের সামনে থামে ট্রাক। এক না দুই না, ট্রাক ভর্তি নতুন গোলাপ গাছ। সতেজ, সবুজ পাতায় ভরা, কুড়িতে কুড়িতে ভরপুর। তার লোকেরা এগিয়ে এসে কাজ শুরু করতে চাইলে সারহাদ হাত তুলে থামায়। গম্ভীর স্বরে আদেশ ছুড়ে, না, আমি নিজে করব। সারহাদ সব গোলাপ গাছগুলো নিজ হাতে নামিয়ে অতি যত্ন সহকারে রাখে। কিছুক্ষণ পর ইয়ান ও এজাজ আসে। এগিয়ে গেল সারহাদের দিকে। বসো, কালকে এসপি ম্যামের ব্যাপারে সব জানতে পেরে গেছে। সারহাদ নিজের কাজ থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকায়, শক্ত কণ্ঠে প্রশ্ন করে, কিভাবে? বসো, কালকে আপনি ঠিক সময়ে ড্রাগস না নেওয়ার ফলে আবারও আপনার ইমোশনাল ব্রেকডাউন হয়েছিল। তাই। তার বাক্য সম্পন্ন হওয়ার পূর্বে বিকট শব্দে সারহাদ নিজের হাতের মাটি খোঁড়ার যন্ত্রখানা ফেলে দিল অদূরে। দুই আঙ্গুলে নিজের মাথা ঘষে আওড়ায়, ড্যাম, আই হেট দিস তারা চিহ্ন কিং ব্রেন। মূলত সারহাদের যখনই এমন হয় ঠিক সেই মুহূর্তে তাকে ড্রাগস নিতে হয়। না হয় ইমোশনাল ডিসরেগুলেশন, কারণে সে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। আর ওই মুহূর্তে কি করে ফেলে তার সেই সম্পর্কে কোন জ্ঞান থাকে না। গিনির কি খবর? বর্ষ, আর যে আজ সকালে গিনির নেক্সট ক্লায়েন্টদের সাথে মিটিং করেছে। আর তারা জেবির সাথে নিজেদের প্রজেক্ট ফাইনাল করে নিয়েছে। অন্যদিকে সোফিয়া জাওয়ান এসপির পিছনে লোক লাগিয়েছিল। হোয়াট? এসপি, আমি একদিন হসপিটালে কি ছিলাম, এই 2 মা ছেলে তো। তার কণ্ঠ থেকে বাকি বাক্য নিঃসৃত হওয়ার পূর্বে তাদের কানে আসে ইঞ্জিনের আওয়াজ। সারহাদ পাশ ফিরে দেখে এসপি তার দিকে এগিয়ে আসছে, জড়িয়ে ধরল ভাইকে। বিচলিত কণ্ঠে জানতে চাইল, ব্রো, তুমি হসপিটাল থেকে কেন এসেছো? ডাক্তার তোমাকে আরও 2 দিন থাকতে বলেছে। এসপিকে দেখার সাথে সাথেই সারহাদের মুখের রং পরিবর্তন হয়ে গেল। হিং তারা চিহ্ন শ্রোতার জায়গায় দেখা দিল ঠান্ডা ভাব। এসপিকে সামনে এনে শান্ত স্বরে শুধায়, এসপি আম ওকে, মাই বয়। হসপিটালে খুব বোরিং লাগছিল, তাই চলে এলাম রিফ্রেশ হওয়ার জন্য। এসপি আর কি বলবে, সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশে তাকাতে নজরে আসে নতুন গোলাপ গাছ। সেগুলো দেখে ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করে, ব্রো এগুলো? হ্যাঁ, ওই কালকের গাছগুলো পুড়ে গিয়েছে তাই। রোজ হাউজে যদি রোজ না থাকে কেমন লাগবে? এসপি একটা লম্বা শ্বাস টেনে নিয়ে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল। আজ সে পিছাবে না, ভাইকে বলবে, ব্রো, আই ডোন্ট নো, তুমি কিভাবে সানার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছ। বাটও যদি আনম্যারিড থাকতো তাহলে সত্যি বলছি, আমি যেভাবেই হোক ওকে মানাতাম। বাট এখন ও ম্যারিড। আর আই থিঙ্ক ও নিজের ম্যারিড লাইফ নিয়ে অনেক হ্যাপি। ইউ শুড ফরগেট হার। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে সারহাদের দিকে তাকায় তার মতিগতি দেখার জন্য। কিন্তু না, সারহাদ একদম শান্তভাবে তার দিকে তাকিয়ে। সামনের মানব এক গাল হেসে এসপির কাঁধে হাত রেখে শান্ত স্বরে আওড়ায়, ইউ আর রাইট, আমার ওকে ভুলে যাওয়া উচিত। আমি জানতাম না শি ইজ ম্যারিড। এসপি প্রথমে সারহাদের বলা কথাগুলো বিশ্বাস করতে পারেনি। সে ভেবেছিল হয়তো তার ভাই পাগলামো শুরু করে দিবে। বাট এত তাড়াতাড়ি যে মেনে যাবে এটা তার কল্পনার বাহিরে ছিল। তাই খুশি হয়ে আবারও জড়িয়ে ধরে তার ভাইকে। ডু ইউ নো ব্রো,
তোমার কথাগুলো আমাকে কত বড় স্বস্তি দিয়েছে। আমি সারা রাস্তা এই নিয়ে ভেবেছিলাম তুমি কেমন রিয়েক্ট করবে, বাট আমি জানতাম তুমি বুঝবে। থ্যাঙ্কস ব্রো। সারহাদ তার কাঁধে চাপড় মেরে আওড়ায়। ওয়েলকাম মাই বয়, বাই দা ওয়ে টেক কেয়ার। আরও কতক্ষণ কথোপকথন হলো তাদের মধ্যে। তারপর এসপি বিদায় নিয়ে চলে যায়। এসপির গাড়ি সারহাদের দৃষ্টিসীমা অতিক্রম করতেই সারহাদের মুখের রং পরিবর্তন হয়ে গেল। আবারও শান্ত মুখের উপর দেখা দিল উন্মাদনার চাপ। সামনের গাছগুলোর থেকে একটা গোলাপ ছিঁড়ে কাটা সমেত চেপে ধরল। কালকের কাজ বিধে যাওয়া জায়গায় আবারও চাপ পড়তে গোলগোল করে রক্ত বেরিয়ে পড়ল। হঠাৎ চারপাশ কপিয়ে গর্জে উঠে সে। আই ডোন্ট তারা চিহ্ন কিং কেয়ার ইফ সি ইজ ম্যারিড অর নট, ইফ সি হ্যাজ চাইল্ড অর নট। আমার উপসংহার শুধু ওকে লাগবে, দ্যাটস ইট। আর আমি এত সহজে কাউকে নিজের 12 বছরের অপেক্ষা নিতে দিব না। সরি সানাম, আমি নায়ক হতে চেয়েছিলাম কিন্তু তোমাকে পেতে হলে ভিলেনই হতে হয়। তুমি আমার উন্মাদনা, মেরি সানাম। তারপর সারহাদ কোট খুলে পাশে ছুঁড়ে ফেলে। ব্যান্ডেজ বাঁধা হাতে বেলচা ধরে। হাত কাঁপে, ব্যথা ওঠে, মাথা ঝিমঝিম করে, তবু সে মাটি খোঁড়ে। প্রতিটা কোপ যেন নিজের বুকের ভেতরেই পড়ছে। মাটির সাথে রক্ত মিশে যায় সেদিকে তার খেয়াল নেই। একটা একটা করে গাছ বসায়। মাটি চেপে ধরে, পানি ঢালে, ঘাম আর রক্তে ভেজা মুখে তার চোখ আটকে থাকে গাছের পাতায়, যেন সানার মুখ দেখছে। ফিসফিস করে আওড়ায়। এগুলো তোমার ভীষণ পছন্দের, তাই না? কিছুক্ষণ পর সে হাঁপিয়ে পড়ে হাঁটু মুড়ে বসে। বুক ওঠানামা করছে, চোখে জল জমে, কিন্তু পড়ে না। সে মাটির উপর হাত রেখে বিড়বিড়ায়। আমি পুড়িয়ে ফেলেছিলাম, আম সরি সানাম। সূর্য ঢলে পড়ে। সন্ধ্যার আলোয় নতুন লাগানো গোলাপ গাছগুলো সারি বেঁধে দাঁড়িয়ে। সারহাদ শেষ গাছটা লাগিয়ে উঠে দাঁড়ায়। শরীর আর সায় দেয় না। তবু সে এক পা পিছিয়ে পুরো বাগানের দিকে তাকায়। হ্যাঁ, এবার ঠিক আছে, রোজ হাউজে আবার গোলাপের ঘ্রাণ পাবে। অদূরে দাঁড়িয়ে থাকা এজাজ ও ইয়ান জানত সারহাদ এটাই করবে। কেননা কেউই নিজের 12 বছরের ভালবাসাকে জলাঞ্জলি দিতে চায় না। আর সারহাদ সেই মানসিক পরিস্থিতিতেও নেই। বাড়িতে ফিরেই আর যে নিজের কক্ষের দরজা বন্ধ করে চারিদিকে তাকায়। এই রুমে আজ থেকে সে সানাকে রাখবে, তার জন্য কিছু পরিবর্তন করতে হবে। সে প্রথমে তাকায় তার বারের দিকে। সারি সারি ওয়াইনের বোতল একে একে তুলে নেয়। কোনোটা খুলে ঢেলে দেয় সিঙ্কে, কোনোটা ভেঙে ফেলে ট্র্যাশ ব্যাগে। বিছানার চাদর খুলে নতুনটা পোড়ায় হালকা রং, শান্ত। কোবার্টের একপাশ খালি করে ওখানে জায়গা বানায়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে কাইলিনের নাম। আর যে ফোন তুলে স্পিকারে রাখে। বসো, কালকে সকালে আন্ডারগ্রাউন্ডে আপনার মিটিং রয়েছে। এ পাশ থেকে যায় আর যে ঠান্ডা নিরুত্তাপ কণ্ঠস্বর। আই নো, মুসাবের উপর নজর রাখছো তো? জি বসো, কিন্তু মুসাব তো আপনার সাথে ঢিলে আছে। তাহলে? আরজের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। যে ক্ষমতার জন্য নিজের তারা চিহ্ন তোকে তারা চিহ্ন ন করতে পারে, তাকে বিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। ওকে বসো, কিন্তু লেডি কালকের পার্টি একদিন পিছিয়ে নিয়েছে কেন? কেননা মম ইতালির মাফিয়াদের গডফাদারকে ইনভাইট করেছে তাদের জন্য। দেখা যাক মম কি করতে চায়। আর যে ফোন কেটে একবার চারদিকে তাকালো, হ্যাঁ সব ঠিক আছে। তারপর চলে যায় রমণীর কক্ষের উদ্দেশ্য। এদিকে সানা একমনে তার রুমে বসে ড্রেস ডিজাইন করছে ইন্ডিয়ার শ্যুটের জন্য। দরজা ঠেলে প্রবেশ করে আরজে। সানা এক পলক চোখ তুলে তাকিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করে। আরজে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। বাড়িয়ে দিল তার দিকে মুঠো করা 2 হাত। ওয়াইফি চু জোয়ান। রমণী তার কথার অর্থ বুঝতে না পেরে তার দিকে জিজ্ঞাসাদ্য দৃষ্টিতে তাকায়। আরজে চোখ দিয়ে ইশারা করে এর থেকে যেকোনো একটা চুজ করতে। সানা কিছুকাল ভেবে বাম হাত সিলেক্ট করে। আরজে বাম হাত খুলতেই একটা কাগজ বেরিয়ে আসে। সানা সেটা খুলে নজরে আসে। ডেট লেখা। আরজে বিমূর্ত নয়নে রমণীর দিকে তাকিয়ে শুধায়, তুমি কেন অন্যটা চুজ করলে না? কেন, অন্যটায় কি আছে? আরজে রমণীর প্রশ্নের প্রত্যুত্তর না করে তার অন্য হাতের কাগজখানা ছুঁড়ে ফেলে দিল। সো মিসেস জওয়ান, আপনার ফার্স্ট ডেটে আপনি কোথায় যেতে চান? ডেট, হুম, ডেট। রমণী কিত্থাল আরজের দিকে তাকিয়ে থাকলো তার ভাব বোঝার চেষ্টায়। না, হার যে একই দৃষ্টিতে তাকিয়ে, তার মানে সে সিরিয়াস। তাই সানা বলে, বাইক রাইডিং এ। আরজের কপালের ভাঁজ প্রসারিত হলো। আমি তো ভাবলাম তুমি কোন রেস্টুরেন্টের কথা বলবে। বাট রাইডিং। হুম রাইডিং। ওকে ম্যাডাম, যেটা আপনি চাইবেন, লেটস গো। সানা খুশি হয়ে গেল, কেননা রাইডিং তার বহুদিনের স্বপ্ন। এসপিকে অনেকদিন বলেছে, বাট এসপি মুখের উপর না করে দিয়েছে। তারও নাকি পৃথিবীতে বাঁচার অধিকার আছে। আজকে তার স্বপ্ন পূরণ হবে।
আচ্ছা আপনি বাহিরে যান, আমি রেডি হয়ে আসছি। আর যে আরও 2 কদম এগিয়ে এসে গা ঘেঁষে দাঁড়ালো। কেন, আমার সামনে রেডি হতে কি সমস্যা? সব তো দেখেই নিয়েছি। সানা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, আর যে ঠোঁট কামড়ে হেসে চলে গেল। আর যে যাওয়ার পর সানার দৌড়ে গিয়ে তার অন্য হাতে থাকা কাগজখানা খুলে দেখল। কিন্তু কাগজের ভিতরে যা লেখা সেটা পড়ে তার কান গরম হয়ে গেল। ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। দরজা খুলতেই নজরে আসে আর যে তার দিকে তাকিয়ে, ঠোঁটে দুষ্ট হাসি। পড়ে নিয়েছ, আমি জানতাম তুমি পড়বে সেজন্য রেখে এসেছি। সানা দাঁত খিচিয়ে বলে, আপনার মতো নির্লজ্জ, অসভ্য আর একটাও দেখিনি। এসপি ঠিক বলে আপনি সেই লেভেলের যাওরা। ব্যাস বলা শেষ সানা ঠাস করে তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এদিকে বিপরীত পাশের মানব সানার মুখে এই নাম শুনেই তার ঠোঁটের হাসি উধাও। এগিয়ে আসার আগেই রমণী উধাও। আর যে দরজায় করাঘাত করে হুঙ্কার ছুড়ে, ওয়াইফি, ওপেন দ্য ডোর, কি বলছিলে আবার বল, হেই। অন্যদিকে সানা দরজার কপাটে কান লাগিয়ে হাসতে হাসতে মাটিতে বসে গেল। পার্কিং লটে আরজের ব্যক্তিগত গ্যারেজের সামনে সানা আর যে দাঁড়িয়ে। দুজনেই সম্পূর্ণ কালো গেটাপে। দরজা খুলতেই কালো রঙের ভারী বাইকটা আলোয় ভেসে ওঠে, ব্ল্যাক ফ্যান্টম এক্স নয়, বাইকটার শরীর জুড়ে ম্যাট ব্ল্যাক ফিনিশ। আর যে নিজ হাতে সানাকে হেলমেট পরিয়ে দেয়। কিন্তু বাইকে উঠতেই বাদ সাধে সানা। গো ধরে বসে আছে রমণী, সে নাকি বাইক চালাবে, আর যে তাকে অনেকক্ষণ বুঝানোর পরও সানা বলে, আপনি সরেন বাইক আমি চালাবো। আর যে খপ করে সানার হাত ধরে নিল, শান্ত স্বরে আওড়ায়, দেখ এখনো আমার বাচ্চা কাচ্চারা আসেনি। তার আগে আমি তাদের মাকে হারাতে চাই না। তোমার হাতে বাইক ঠিক আমি পটল তুলতে যাওয়ার আগে দিব। যাতে আমার পিছনে তুমিও চলে আসো। আপনি কি ভয় পাচ্ছেন? তোমার হাতে গাড়ি গেলে আমার আত্মা কাঁপে, সেখানে বাইক তো কথাই নাই। এই নিয়ে আরও কিক্ষণ তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয় আজকে আর যে চালাবে, আরেক দিন সানা চালাবে। সে আরজের পেছনে বসে হাত রাখে তার কাঁধে। আরজে বাঁকা হেসে হঠাৎ এত জোরে বাইক ছুটাল যে পিছনের রমণী হুমড়ি খেয়ে তাকে জড়িয়ে ধরে। নিজেকে সামলে আবার দূরে যাওয়ার আগেই আরজে এক হাতে তার হাত চেপে ধরল। রমণী বিরক্তি নিয়ে শুধালো, সমস্যা কি আপনার? তুমি এভাবে থাকলে আর সমস্যা হবে না। বাইক ছুটে চলে শহরের রাস্তা পেরিয়ে। স্ট্রিট লাইটগুলো একে একে পিছনে পড়ে থাকে। আলোর দাগ কেটে যায় অন্ধকারে। হাইওয়েতে উঠে গতি বাড়ে। ইঞ্জিনের গর্জনের সঙ্গে সানার নিঃশ্বাস মিশে যায়, আরজের কানে আসে রমণীর হালকা হাসির শব্দ। হঠাৎ সানার নজরে আসে হাওয়াই মিঠাই, মাথায় খেলে গেল দুষ্ট বুদ্ধি। রানভীর, সামনে হাওয়াই মিঠাই। ওকে, আমি কিনে নিয়ে আসছি। আরে কিসের কিনা, কিনে খাওয়ার মধ্যে মজা আছে নাকি? তাহলে, শুনুন, আপনি বাইক ওখানে গিয়ে স্লো করবেন, ওই সুযোগে আমি কেল্লাফা। রমণীর কথা কেটে আরজে জোরে বলে উঠে, নো, আমরা এমন কিছুই করব না। আরে আপনি করবেন নাকি আপনার বউ করবে? আমার বউ আর আমি আলাদা নাকি? আমি এত কিছু জানি না, আমি এটাই করব, আর আপনি বাইক ওখানে স্লো করবেন, তারপর ফুল স্পিড। দেখ, ওয়াইফি, আমি দেখার মুডে নাই, আমি চুরি করার ফুল মুডে আছি। আমি একজন সেলিব্রিটি, আর তুমি আমাকে ফ্রোজ করতে পার না এমন লো মেন্টালিটির কাজ করতে। আরে উনি দিনে 1000 টাকা লাভ করে, 10 টাকা লস হলে কিছু হবে না। আরও অনেকক্ষণ এই নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হলো। শেষমেশ আর জেকে রাজি হতে হলো। সে মনে মনে ভাবছে, জানি না জীবনে বউয়ের চক্করে পড়ে আর কি কি করতে হবে, আজ তো চুরিতেও ধরিয়ে দিল। আর যে সানার কমান্ড অনুসারে ঠিক স্টলের সামনে গিয়ে বাইক স্লো করে। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই সানা টান দিয়ে একটা নিয়ে নেয়। আর যে ঠিক ওই মুহূর্তে হাই স্পিডে বাইক ছুটিয়ে নিয়ে আসে। দোকানদার ঘুরে এসে তাদের দিকে গালি ছুড়ে। হেলমেটের জন্য কারো চেহারা দেখতে পারেনি। আজকালকার ছেলে মেয়েরা রাত বিরাত ঘুরবে আর চুরি করবে। আরও অনেক কিছু বলে নিচে তাকাতেই দেখে একটা কালো মানি ব্যাগ। তিনি উঠিয়ে খুলে দেখেন ভিতরে কতগুলো 1000 টাকার নোট। মুখে হাসি ফুটে উঠল দোকানদারের। আর যে ইচ্ছা করেই এটা ফেলে গিয়েছে, সে জানে তার বউ তার কথা লাইফেও শুনবে না, তাই এভাবে ফেলে গেছে। এতে বউয়ের কথাও রাখা হলো আর চুরিও হলো না। প্রায় মাঝরাতের দিকে রাইডিং থেকে ফিরে 2 কপতি। লিফটে উঠেই আর যে হঠাৎ কোনো পূর্বসংকেত না দিয়েই সানাকে কোলে তুলে নেয়। সানা কিছু বলার আগেই তার ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চুপ করিয়ে দিল। হুস শস, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। রমণী কথা বাড়াল না আর যে ধীরে ধীরে তাকে নিজের রুমের দিকে নিয়ে যায়। দরজা খুলতেই সানা বিস্মিত চোখে চারদিক দেখে। ঘরটা আরজের চেনা অন্ধকার রুম নয়, বরং সম্পূর্ণ পিঙ্ক আর সাদা আলোয় সজ্জিত। বেডের ওপর ছড়ানো সাদা ও ক্রিম রঙের বালিশ, তার মাঝখানে লাল গোলাপের পাপড়ি।
চারদিকে ফেরিটেইল লাইটের ছড়াছড়ি। আরজে সানা ধীরে নামায় মেঝেতে। সে চারদিকে তাকায়, চোখ বড় হয়ে আসে। রমণী বিস্মিত স্বরে শুধায়, এগুলো? আরজে পিছন থেকে তার কানের কাছে ঝুঁকে হাসকিস্বরে বলি আওড়ায়, অনলি ফর ইউ, মাই লাভ। তারপর আরজে সাউন্ড সিস্টেমে হাত বাড়ায়। নরম এক গান ভেসে ওঠে, ধীর, আবেশী, রাতের মতো গভীর। তেরি নাজরু কা দিল পে হুয়া হে আছাড়, তু মেরা মেহবুব হে জানা। তেরি উলপাত মে জিতা হার পাল, তুই তোপা হে খুদা কা। সে হাত বাড়িয়ে দেয় সানার দিকে। রমণী নিজের অজান্তেই হাত রাখে তার তালুতে। গানের ছন্দে পা আপনা আপনি চলতে থাকে। ঘরের ভেতর গান আর নিঃশ্বাস মিলেমিশে যায়। সময় যেন থেমে যায়। আরজে তার কপাল সানার কপালে ঠেকায়। চোখের ভাষায় এমন কিছু বলে, যা শব্দে বলা যায় না। সানার আঙুল আঁকড়ে ধরে আরজের শার্ট। ধীরে ধীরে আরজে দখল করে নিল রমণীর গোলাপি অধরজোড়া। কিছুক্ষণ পর আবার রমণীকে কোলে নিয়ে বেডে বসায়। আরজে তার কপালে, তারপর চোখের পাতায় একটুখানি স্পর্শ রেখে নেশালো কণ্ঠে শুধায়, মাই লাভ, ক্যান আই। রমণী তার প্রত্যুত্তরে নীরবতা পালন করে আবেশে জড়িয়ে ধরল তার গলা। আরজে সানার সম্মতি পেতেই তার গ্রীবায় মুখ ডুবিয়ে আওড়ায়, বেইবি, সে মাই নেম। না, বিপরীত পাশ থেকে নিস্তব্ধতা ছাড়া আর কিছু আসল না। আবারও আরজে অনুরোধের সুরে বলে, প্লিজ। সানা নিচু স্বরে আওড়ায়, রানভীর। তারপর দুজনের নিঃশ্বাস এক ছন্দে মিশে গেল, যেন রাতটা তাদের জন্যই থেমে আছে। মত্ত হতে লাগলো দুজন দুজনেতে। আলো আরো নরম হলো। বাইরে শহরের দূর শব্দ মিলিয়ে গেল নীরবতায়। সেই নীরবতায় সানার ঘুম ভাঙ্গে প্রায় সকাল 9টার দিকে, তাও সোফিয়ার ফোন কলে। এই মহিলা যেন তাকে শান্তিতে ঘুমাতেই দিবে না। একটু পরপর ফোন করছে। লাইফেও তো তার খোঁজ খবর নেয়নি, একদিনও কল করেনি। আজকে 3বার কল করে নিয়েছে। এতে সানা অনেকটা অবাক হয়েছে বটে। সে মেসেজ দিয়ে এসপিকে আসতে বলেছে ব্ল্যাক স্পেসে। কারণ আরজে কাল রাতে তাকে বলে দিয়েছে সে থাকবে না ফ্ল্যাটে, সানা যেন ফ্ল্যাট থেকে না বের হয়। এসপি ব্ল্যাক স্পেসে আসতেই দেখে দরজায় জ্যাক দাঁড়িয়ে। আরজে তাকে রেখে গিয়েছে সানার জন্য। গুড মর্নিং অস্ট্রেলিয়ান সান্ডা। জ্যাক চোখ তুলে এসপিকে দেখে কিছু না বলে নিজের হাতে থাকা ফোনে মনোনিবেশ করল। এসপি ভিতরে প্রবেশ করতে দেখে সানা চারদিকে কিছু খুঁজছে। এগিয়ে গেল তার দিকে। কিরে, কি খুঁজছিস? রমণীর তার দিকে কোন খেয়াল নেই, সে একমনে খুঁজেই চলছে। আরে ওটা হারিয়ে গেছে। রমণী কিছু হারিয়েছে, এ কথাটা এসপির কানে আসতেই সে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে, কি হারিয়েছিস? নিশ্চয়ই ওই জাউরাকে। ভালো হয়েছে, ওটা একদম তোর জন্য পারফেক্ট না। আমি কাল সারারাত দোয়া করেছি ওই জাউরা যেন অ্যামাজন জঙ্গলে হারিয়ে যায়। কিন্তু উপরওয়ালা এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবে আমি ভাবিনি। যাই হোক, এবার তুই আমার ভাইকে বিয়ে করে নে আর আমার ভাবি হয়ে যা। সানা বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে তার উপর। রাখো তোর ভাবি তোর কাছে, আমি বাদামের ডিব্বা হারিয়ে ফেলেছি। কি আচ্ছা, হারালে একটা হারাবি, বাকি 11টা কোথায়? আরে কাল আমি পড়ে গিয়ে তোর থেকে এনেছিলাম না, তারপর 12টা আমি 12 জায়গায় রেখেছিলাম যাতে একটা খেয়ে আরেকটা কোথায় রেখেছি মনে করতে পারি। এখন মনে পড়ছে না যে প্রথমটা কোথায় রেখেছি। এটা খেলে তো দ্বিতীয়টা মনে পড়বে। এসপি নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রমণীর দিকে। না মানে এখানে তার কি বলার আছে? কি বলা যেতে পারে? সত্যি করে বলতো, তুই আমাকে মনে রেখেছিস কিভাবে? দিনে 10বার তোর নাম মুখস্থ করে মনে রেখেছি। এসপি তার দিকে তাকিয়ে করুণ স্বরে বিড়বিড়ায়, চতুর্দিকে শুধু আমার জ্বালা। উপরওয়ালা কি কোনোদিনও করবে না আমার ভালা? সানা কিছুক্ষণ খোঁজার পর হার মেনে নিল। সে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে। তার সাথে আরজের রাখা নতুন সার্ভেন্টরাও খুঁজতে খুঁজতে ক্লান্ত। এসপি, চল, আর পারবো না। কোথায় যাবি? মিশন টু চাচুমা কমপ্লিট করতে। আমি জানি চাচুমা নিশ্চিত আমার জন্য আগুন নিয়ে বসে আছে। তার জন্যই তো এত ডাকাডাকি। বাট আমিও এক ডিব্বা ঘি নিয়ে যাচ্ছি। এসপি সানার হাতের দিকে তাকালো। হ্যাঁ, সত্যি সত্যি তার হাতে ঘিয়ের কৌটা। তোরা একদম পারফেক্ট ম্যাচ। তোর চাচুমাও তোর মতো বৌমা ডিজার্ভ করে। আর তুইও এমন চাচুমা ডিজার্ভ করিস। আচ্ছা, তাড়াতাড়ি চল, মিশন টু চাচুমা কমপ্লিট করে আসি। ওকে। গিনির 8তলার সারহাদের কেবিনে সকালের আলোটা যেন কাঁচ ভেঙে তার মুখে আছড়ে পড়ছে। সারহাদ কাচের ওপাশে দাঁড়িয়ে, হাতে রেড ওয়াইনের গ্লাস, আরেক হাতে ধরে রাখা ফোন। অন্য পাশ থেকে আওয়াজ আসে, নিকো, মাই বয়, আমি জানতাম তুমি রাজি হবে। এপাশ থেকে কিছু গেল না, বরং সারহাদের সামনে বিস্তৃত শহরটা, কিন্তু চোখে শহর নেই। তার দৃষ্টি আটকে আছে নিচে, যেখানে এইমাত্র একটা সাদা বিএমডব্লিউ এসে থেমেছে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে তির্যক হাসির রেখা।
ওকে ফাদার, এই বলে সারহাদ ফোন কেটে দিল। দরজায় নক করে এজাজ ঢোকে। বসো, রিয়ানা জওয়ান এসেছে। সারহাদের ভ্রু নড়ে না, গ্লাসে একবার আলতো করে ঘোরায় ওয়াইন। এজাজকে হাত দিয়ে ইশারা করে অনুমতি দেয়। এজাজ ইশারা বুঝে চলে যায়। কিছুক্ষণ পর আবার নক হয়। সারহাদ সামনে তাকিয়ে বলে, কাম ইন। রিয়ানা দরজা ঠেলে প্রবেশ করে। সারহাদ তখনও জানালার দিকে মুখ করে। সে না তাকিয়েই ফের বলে, টেক আ সিট মিস জওয়ান। রিয়ানা একটা চেয়ার টেনে বসে পড়ে। তার চোখ অনিচ্ছায় বারবার সারহাদের দিকে ফিরে আসছে। সে চাওয়া সত্ত্বেও এই শ্যামপুরুষের মোহ কাটাতে পারছে না। তারপর সারহাদ ধীরে ঘুরে দাঁড়ায়। এগিয়ে এসে নিজের সিটে বসে পড়ে। রিয়ানা ব্যাগ থেকে একটা কার্ড বের করে টেবিলের ওপর রাখে। কাল যে বি কোম্পানির রৌপ্য জয়ন্তী উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। কার্ডের ওপর সোনালি অক্ষর ঝিলমিল করছে, সিলভার জুবিলি লেখাটা। সারহাদ একবার কার্ডের দিকে তাকায়। তারপর গ্লাসটা টেবিলে রাখে, সংক্ষেপে প্রত্যুত্তর করে, দেখছি। রিয়ানা মনে মনে হতাশ হলো, সে খুশি হলো না সামনের মানবের এমন খাপছাড়া জবাবে। তারপরও মুখে হাসি টেনে বলে, আমি আশা করব, আপনি অবশ্যই থাকবেন। মিস জওয়ান ডোন্ট ওয়ারি, কালকে তো আমাকে থাকতেই হবে। সারহাদের এই প্রত্যুত্তরে রমণীর মন পুলকিত হয়ে উঠল। হঠাৎ রিয়ানার নজর আটকায় সারহাদের ব্যান্ডেজের উপর। রমণীর বিচলিত মন যেন বারবার জিজ্ঞেস করতে চাইছে কিন্তু কোথাও একটা বাধা। সারহাদ আবারও হাতে গ্লাস নিয়ে জানালার সামনে চলে যায়। রিয়ানা নিজের মনের সাথে যুদ্ধ করে উঠে দাঁড়ায়। আপনার হাতে কি হয়েছে? তার প্রত্যুত্তরে বিপরীত পাশ থেকে আসে নিরেট কণ্ঠস্বর। জানেন মিস জওয়ান, আমি কারো চোখ দেখে বলে দিতে পারি তার ভিতর কি চলছে। অথচ আমি ডুবে গেলাম এমন একজোড়া সর্বনাশী চোখের মায়, যার ভাষা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট। রিয়ানা বুঝে গেল সারহাদ তাকে কি বলতে চাইছে। তারপরও এই অবুঝ বেহা মনটা যেন মানতে চাইছে না। বহু কষ্টে আওড়ায়, আমি তাহলে যাই, আর কার্ডটা রেখে গেলাম। সারহাদ মাথা ঝোঁকায়। রিয়ানা দরজার দিকে হাঁটে। বেরোনোর আগে একবার ফিরে তাকায়, চোখে পানি টলমল করছে। তার 24 বছর জীবনের প্রথম ভালো লাগা। অথচ সারহাদ কত সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল সে ভুল। সারহাদ তখন আবার জানালার সামনে হাতে রেড ওয়াইন, চোখে সকালহীন এক দৃষ্টি। দরজা বন্ধ হয়। কেবিনে আবার নীরবতা নামে। আর সারহাদ একই জায়গায় দাঁড়িয়ে থাকে, নির্বিকার, অচঞ্চল, যেন সময় তার জন্য থেমে আছে। ধীরে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। সো মিস্টার আরজে এন্ড মিসেস সোফিয়া জওয়ান, পার্টিতে দেখা হচ্ছে। বাট এবার সারহাদ নয় অন্য রূপে। এসপির কালো জিপ এসে থামে জওয়ান ম্যানশনের সামনে। পিছনে জ্যাকের গাড়ি সহ আরও 2টা সিকিউরিটির গাড়ি থামে। প্রথমে সানা ভিতরে ঢুকে পিছনে এসপি। কিন্তু এসপি প্রবেশ করার আগেই আব্বাস তাকে বাধা প্রদান করে। ইউ কান্ট গো। সানা ভ্রুকুটি করে আবারও পিছনে আসে। কেন? বাহিরের কেউ প্রবেশ নিষিদ্ধ। সানা চারদিক উকি ঝুঁকি দিয়ে শুধায়। সাইনবোর্ড কোথায়? লিসেন, ভিতরে কে প্রবেশ করবে সেটা আমি ডিসাইড করব। এই বলে সে 2 হাতে নিজের সর্বশক্তি দিয়ে আব্বাসকে ধাক্কা মেরে দিল। আব্বাস এমন ধাক্কার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে 2 পা পিছিয়ে যেতেই সানা ভিতরে চলে যায়। পিছনে এসপি তার দিকে নিজের চশমা খুলে চোখ টিপ মেরে বলে, লেডি সিঙ্গাম। হ্যাঁ। মিসেস সোফিয়া লিভিং রুমের বড় সোফায় বসে সানার অপেক্ষায়। তিনি সামনের ল্যাপটপে কিছু একটা করছেন। ঠিক ওই মুহূর্তে সানা তার পাশে ধপ করে বসে পড়ে। সোফিয়া এক পলক তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে, হাউ ডেয়ার ইউ, আমার সোফায় বসার সাহস কিভাবে হয়? চাচুমা কি ছোট বাচ্চাদের মতো আমার তোমার করছেন? মনটাকে টেনে একটু বড় করেন। এই বলে সে চারদিকে উকি দিতে থাকল। সোফিয়ার এটা নজরে আসতেই সেই প্রশ্ন করে, চারদিকে কি খুঁজছ? আমার জন্য লাগানো আতারা চিহ্ন গুণ। মানে আপনি এত তোর জোর করে আমাকে নিয়ে আসলেন। আমি ভাবলাম আপনি আমার জন্য আতারা চিহ্ন গুণ নিয়ে বসে আছেন। তাই আতারা চিহ্ন গুণ বাড়াতে আমি ঘি নিয়ে এসেছি। এই বলে সে ঘিয়ের ডিব্বাটা ঠাস করে সামনের কাচের টেবিলের উপর রাখে। সোফিয়ার এত বড় অপমান সহ্য হল না। তিনি উঠে সানাকে থাপ্পড় দেওয়ার আগেই নজরে আসে জ্যাক। নিজের হাত আবার নামিয়ে নিলেন। ভেতরের রাগটাকে তিনি গিলে নিলেন সাময়িক সময়ের জন্য। কেননা জ্যাককে দেখেই তিনি বুঝতে পেরেছেন একে আর যে পাঠিয়েছে। আর এখন তিনি আর জেকে কোনোভাবে হাতছাড়া করতে পারবেন না। কোন মতে এই মেয়ের কাজ হয়ে গেলেই শেষ। উনার ভাবনার মধ্যেই সানার পাশে ধপ করে এসপি বসে পড়ে। উনি এসপির দিকে এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দিয়ে আওড়ায়। সাথে দেখছি লাভার নিয়ে ঘুরছ। এসপি নাক মুখ কুঁচকে তাকায়। দেখুন চাচুমা,
আমি বুঝতে পারছি আপনার উপরে যাওয়ার বয়স হয়েছে, এখন চোখে কম দেখতেই পারেন। এই ছেলে, আমার সাথে এভাবে কথা বলার সাহস হলো কিভাবে তোমার? এই নিয়ে বেঁধে যায় এসপি আর উনার মধ্যে কথা কাটাকাটি। কিন্তু মাঝে বসা রমণী দুজনের দিকে তেরচা চোখে তাকিয়ে মনে মনে বাঁকা হেসে সোফিয়ার দিকে ফিরে বলে, 1 সেকেন্ড চাচুমা, কোথাও আপনার হার্ট ওর প্রতি অ্যাটাক হয়নি তো? সানার বলতে দেরি তার দুপাশে থাকা সোফিয়া ও এসপি লাফিয়ে ওঠে, দুজনে একসাথে চিৎকার মারে। কি হহ! সানা মাঝখানে দুজনকে 2 হাতে টেনে বসিয়ে উৎফুল্ল চিত্তে আওড়ায়। ও মাই গড, আই গট মাই চাচুর্জি। পাশে বসা সোফিয়া নিজের দ্বন্দ্ব পার্টি পিষে বাক্য ছুড়ে, ইউ স্টুপিড গার্ল। তার কথা কেটে সানা বলে, দেখুন চাচুমা, এই বয়সে উইদাউট যৌতুকে এর থেকে ভালো পিস আর পাবেন না। ভেবে দেখুন। সোফিয়া দাঁত খিচিয়ে তর্জনী দিয়ে নিজের কপাল ঘষছেন। এসপি সানার হাত ধরে টান দিয়ে নিয়ে আসে। দাঁতের কপাটি চেপে আওড়ায়, কটকটির বাচ্চা, আমি তোকে ভাবি বানাতে চাইলাম, আর তুই আমাকে বানালি শ্বশুর আব্বা। শোন মামা, তোকে মেয়ে দিবে না। আর এটাই সুযোগ চাচুমার, এমনিতে 1 পা কবরে, আরেক পা গেলে আমরা দুজন কারোরপতি। পায়সা হুম। দাসাঙ্গা হুম। পায়সা, পায়সা, উলালা উলালা। আরে ওনার থেকে তো ভালো রিনা খানকে বিয়ে করা। ডোন্ট ওয়ারি, একবার সম্পত্তি পেয়ে যাই, তারপর আমি তোর সাথে রুবিন ফারহানার ও বিয়ে দেব। আরে রুবিন না, রুমিন ফারহানা। উহু রাহা নেহি যাতা। বিয়ের আগে বউয়ের নাম একদম ভালো করে মুখস্থ করে নিয়েছিস? হ্যাঁ, শোন, এর থেকে তাড়াতাড়ি আর কারোরপতি হওয়া যাবে না। এসপি উঠে যাওয়ার আগেই সানা তার হাত ধরে ফেলে। এসপি করুণ স্বরে বলে, হে উপরওয়ালা, এ আমি কোথায় ফেসে গেলাম? না, আমি তোর চাচুমাকে বিয়ে করব না। এই বলে সে হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায় সিঁড়ির দিকে। সানাও তার পিছনে যায়। দুজনে দৌড়াদৌড়ি লাগিয়ে দিল চারদিকে। সোফিয়া হতভম্ব দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই মেয়ে তো লাইফও এমন ছিল না। এর আগেও অনেকবার এসেছে, কিন্তু সব সময় চুপচাপ ছিল। উনি তো এই মেয়েকে অনেক অপমান করেছেন, বাট কোনোদিনও তো উনার মুখের উপরে কথা বলে নাই। কিন্তু ইদানিং রনর কারণে এই মেয়ের সাহস বেড়ে গেছে। সানা এসপির পিছনে দৌড় লাগিয়ে চিৎকার করে বলে, দেখ, বিষয়টা 2 দিনের, 3 দিনের দিনই উনি পটল তুলতে যাবে। তারপর ছক্কা। আব্বে ধুর, প্রথম বলে আউট হয়ে তারপর ছক্কা হাঁকিয়ে কি লাভ? আরে আয়না, আর একবার বিয়ে করে দেখ, বিয়ে কত্ত মজা। শুধু টাকা আর টাকা। তোর মজা নিয়ে তুই বসে থাক। এমনটা বলবেন না চাচুরজি প্লিজ। আপনিও আমাকে মাপ করেন ভাবিজি প্লিজ। এদিকে সোফায় বসে থাকা সোফিয়ার মাথায় যেন আতারা চিহ্ন গুণ জ্বলছে। তার বহিঃপ্রকাশ ঘটছে তার বাম হাতের সিলভার রিং দ্বারা। রিং এর সামনের ধার অংশ দিয়ে ভেলভেটের সোফার একাংশ কেটে টুকরো টুকরো। যদি আর যে না হতো, তাহলে কবে উনি এই মেয়েকে 3.5 হাত মাটির নিচ করে ফেলতেন। ওই দিনের পর আর যে তাকে আরো 2বার সতর্ক করেছে কথায় ও কাজে, সানার কিছু হলে সে সোফিয়ার বিরুদ্ধে চলে যাবে। আর এই মুহূর্তে ওনার আর যে কে সবচেয়ে বেশি লাগবে। কেননা এমনিতেই ওই ব্ল্যাক হান্টার এর জন্য উনার বিজনেসের 50% লস হয়ে গিয়েছে। তার ওপর সারহাদ আর মাস্টার তো আছেই। এখন তার একমাত্র শক্তিশালী গুটি আর যে, যাকে দিয়ে উনি সবগুলোর চেকমেট করতে পারবেন। তাই আর যে কে হাতছাড়া করা যাবে না। সোফিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন সামনের যন্ত্র মানবের মতো দাঁড়িয়ে থাকা জ্যাকের দিকে। আজ যদি এ না থাকতো, তাহলে উনি গুলি মে তারা চিহ্ন রে হলেও নিজের কাজ হাসিল করে নিতেন। এজন্যই সানাকে আজ ডেকেছিলেন, কেননা উনি জানেন আর যে আন্ডারগ্রাউন্ডের মিটিংয়ে। কিন্তু ওনার ছেলে যে জ্যাকে রেখে যাবেন, এটা উনি ভাবতে পারেনি। উনার ভাবনা ছিঁড়ে কানে আসে কিছু পড়ার বিকট শব্দ। তোরাক করে পিছনে তাকায় সোফিয়া। আর নজর আটকায় ভেঙ্গে চুরমাচুর হয়ে যাওয়া ওনার বড়ই পছন্দের স্ফটিকের ময়ূর স্ট্যাচু। এবার আর সহ্য করতে পারল না সোফিয়া। গর্জে উঠলেন তিনি, তোমার মতো 2 টাকার মেয়ের সাহস কিভাবে হলো এটা ভাঙার? তুমি জানো এটার প্রাইস কত? তার বিপরীতে আসে সানার নির্বিকার প্রত্যুত্তর, চাচুমা, আমি আপনার ফিউচারের পিছনে ছুটছি, আর আপনি এমনটা বলতে পারলেন? এবার সানা মেকি নাক টেনে কাদো কাদো সুরে আওড়ায়, দুঃখে কেউ সঙ্গ দেয় না রে, দেখুন আমার কিডনি ফেটে কান্না আসছে। কিন্তু চোখ দিয়ে পানি আসছে না। পাশে থাকা এসপি সাহায্যের হাত বাড়িয়ে দিল। উলে বাবা লে, এদিকে আসো সোনা। এসপি বিয়ে করে নে, টাকা হলে আর কিছু লাগবে না আমাদের। এসপি হাত যতটুকু বাড়িয়েছিল অতটুকু ঝটকা মেরে সরিয়ে নিল। ধুর, যা ভাগ এখান থেকে। সোফিয়া দাঁত খিচিয়ে হুঙ্কার ছুড়ে, তুমি এই মুহূর্তে এখানে আসবে, না হয়। সানা আর কথা বাড়ালো না, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বসল।
পিছন পিছন এসপিও আসে। সোফিয়া হাত দিয়ে কাউকে ইশারা করতে একজন এনে তার সামনে কিছু পেপারস রাখে। সোফিয়া এগুলো বাড়িয়ে দিল সানার দিকে। এখানে সাইন কর, ডোন্ট ওয়ারি, সাথে চেকও আছে। এই বলে তিনি 5 কোটি টাকার একটা চেক সানার দিকে এগিয়ে দিল। সানা পেপারস হাতে নিতেই তার মুখ রাগে লাল হয়ে গেল। কেননা এগুলো ডিভোর্স পেপারস। পরমুহূর্তে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। মনে মনে বলে, কালকে রাত্রেই বুঝতে পেরেছি আপনার মাথায় যে এটাই আসবে। বাট আমি রেডি চাচুমা। সানা চেকটা হাতে নিয়ে বলে, চাচুমা আপনার ছেলের মূল্য মাত্র 5 কোটি আপনার কাছে। সোফিয়া তার দিকে আরও একটা চেক এগিয়ে দিল। আই থিংক ইটস এনাফ ফর ইউর ফিউচার। এতে তোমার সারা জীবন চলে যাবে পায়ের উপরে পা দিয়ে। এখন তাড়াতাড়ি সাইন কর। চাচুমা আমি সাইন করব ঠিক আছে, বাট আপনি এদিকে দেন চেক, আমি লিখব। পাশে বসা এসপি তার কানের কাছে ফিসফিস করে বলে, কি করছিস তুই? সত্যি সত্যি টাকার জন্য ওই জাউরাকে ডিভোর্স দিবি নাকি? আবে চুপ করে বসে থাক, আর কি করছি দেখ। সোফিয়া তার দিকে চেক বইটা এগিয়ে দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, আমি তোমার মতো মেয়েদের খুব ভালো করেই চিনি। শুধু শুধু রণ তোমার মতো একটা লোভী মেয়ের পিছনে পড়েছে। তোমাদের মতো মেয়েরা শুধু টাকাকেই চিনে আর কিছু না। এজন্যই আমার গরিবদের একদম সহ্য হয় না। রমণী কিছু না বলে নিচের দিকে তাকিয়ে বাঁকা হেসে তার অ্যামাউন্ট লিখে এগিয়ে দিল সোফিয়ার দিকে। সোফিয়া তার অ্যামাউন্ট দেখে চোখ কপালে, বিস্মিত স্বরে বলে, তুমি তুমি কয়টা শূন্য লিখেছ? কেন চাচুমা আপনি অঙ্ক জানেন না? আবে আর উনি কিভাবে জানবেন? উনি তো সেই আদিকালে পড়াশোনা করছেন বেগম রোকেয়ার জমানায়। তুই বলে দে। সানা এসপির দিকে ফিসফিস করে বলে, 7 আরা চিহ্ন লা, আমি নিজেও জানি না কত লিখেছি। শুধু সামনে 1 লাগিয়েছি, বাকি সব শূন্য বসিয়ে দিয়েছি। সোফিয়া ঠাস করে চেকটা টেবিলের উপরে রেখে বলে, তুমি জানো তুমি কত লিখেছ? 1 মিনিট আমি পড়ে বলছি। সানা চেকটা হাতে নিয়ে গুনতে শুরু করে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি। আব, প। এই এসপি এরপর কি? বিলিয়ন, বিলিয়ন, লিলিয়ন। আব্বে লিলিয়ন না, উদ্ধৃতি চিহ্ন। চুপ করে বসে থাক, না উনি জানে আর না আমি জানি। হ্যাঁ তো, জিলিয়ন, ট্রিলিয়ন, পিলিয়ন, হিলিয়ন, মোট কথা আপনার সম্পূর্ণ সম্পত্তির 100%। আপনি আমাকে আপনার 100% সম্পত্তি দিয়ে দিবেন, আই প্রমিস আমি আপনার ছেলেকে 100% দিয়ে দিব। বলুন শর্তে রাজি কিনা? গর্জে উঠলেন সোফিয়া। তোমার সাহস কিভাবে হয় আমার সম্পত্তির দিকে নজর দেওয়ার? চাচুমা আমার জন্ম থেকেই সাহস একটু বেশি। যাই হোক, যদি কখনো আপনি সম্পূর্ণ সম্পত্তি দিতে পারেন তাহলে আমি ভেবে দেখব। তুমি এই মুহূর্তে সাইন করবে, না হয়? ওনার কথা কেটে সানা তালি দিয়ে আওড়ায়। বাহ বাহ, সত্যি করে বলুন আপনি কাল রাত স্টার জলসা দেখেছেন তাই না? জানেন আমি আপনার সাথে ঝগড়া করার জন্য আজ সকালে 2 ঘন্টা লাগিয়ে জি বাংলা, স্টার জলসা, সব সিরিয়াল দেখে এসেছি। যদি তোমার ড্রামা শেষ হয়ে থাকে তাহলে চুপচাপ সাইন কর। এবার সানা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে ডিভোর্স পেপারটা একটানে চিড়ে ফেলে দিল। সোফিয়ার চোখে চোখ করে শক্ত কণ্ঠে বলে, লিসেন কেয়ারফুল্লি চাচুমা, আপনার এসব আজেবাজে জিনিস আপনি নিজের কাছেই রাখবেন। আপনার ছেলের যদি ডিভোর্স লাগে আই প্রমিস ও আমার সামনে ডিভোর্স পেপার রাখার সাথে সাথেই আমি 1 সেকেন্ড লেট করব না, সাইন করে দিব। বাট রণভীর ছাড়া আর কেউ যদি আমাকে ডিভোর্সের কথা বলে সাইন তো দূর, কেউ আমার হাতে কলমটা ধরাতে পারবে না। সোফিয়ার এবার সহ্যর সব বাঁধ ভেঙে গেল। ওঠে ঠাস করে সানার গালে থাপ্পড় মারার আগেই এসপি তাকে টান দিয়ে পিছনে নিয়ে আসে আর সে সামনে দাঁড়িয়ে যায়, আর থাপ্পড় লেগে যায় এসপির পিঠে। এতে যেন সানা আরও বেশি রেগে গেল। এসপিকে টান দিয়ে পিছনে নিয়ে সোফিয়ার দিকে তেজি গলায় বলে, আপনার সাহস কিভাবে হলো আমাকে থাপ্পড় মারা? সানা আর কিছু বলার আগেই আব্বাস তার দিকে বতারা চিহ্ন এন্দুক তাক করে। এসপি আবারও সানাকে টান দিয়ে আব্বাসের বতারা চিহ্ন এন্দুকের সামনে দাঁড়িয়ে যায়। আর জ্যাক পিছন থেকে আব্বাসের মাথায় বতারা চিহ্ন এন্দুক ঠেকায়। পিছনে চলে আসে আর্যের বাকি গার্ডরা। জ্যাক গম্ভীর স্বরে বলে, আব্বাস মনে রাখিস, এর আগে যেভাবে তোর হাত কেটেছে এবার ঠিক তোর গলা কাটবে। সোফিয়া আব্বাসকে চোখ দিয়ে ইশারা করতেই সে বতারা চিহ্ন এন্দুক নামিয়ে নিল। জ্যাকও নিজের বতারা চিহ্ন এন্দুক নামিয়ে সানার দিকে হাত দিয়ে ইশারা করল বাহিরে যেতে। সানা একবার সোফিয়ার করা দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। সানা বেরোতেই সোফিয়ার রাগের পারদ এবার ভেঙে পড়ে চিৎকার উঠলেন তিনি। রণ এমন একটা পাগল মেয়ের জন্য পাগলামি করছে, আমি এর কলিজা বের করে দেখব। সোফিয়ার সামনে এভাবে কথা বলার সাহস কিভাবে হলো? এই বলে একের পর এক জওয়ান ম্যানশনের লিভিং রুমের সবকিছু ভাঙচুর করতে শুরু করে দিলেন।
মুহূর্তের মধ্যে সাজানো গোছানো কক্ষটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। দূর থেকে সকল সার্ভেন্ট ও আব্বাস মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে থাকল। জাওয়ান ম্যানশন থেকে বেরিয়ে সানা ও এসপি গিনিতে আসে। সারহাদ সানাকে মেসেজ পাঠিয়েছিল তার কি কাজ আছে। কিন্তু সানা গিনিতে প্রবেশ করার আগেই তাদের সামনে থামে একটা সাদা টয়োটা। গাড়ি থেকে নেমে আসে তালহা আদিল। মিস সিমরান, এম আই রাইট? ইয়েস। কেন? আপনাকে আমার সাথে সিআইডি ব্যুরোতে যেতে হবে। এসপির কপালে ভাঁজ পড়ে এগিয়ে আসে তার দিকে। কেন অফিসার, ও কেন যাবে? গিনিতে একটা তারা চিহ্ন ন হয়েছে এটা তো সবাই জানে। ওই তারা চিহ্নের সাথে সানার কোন সম্পর্ক নেই। সানা একজন মেয়ের কয়টা নাম থাকে? আমি তো জানতাম উনার নাম সিমরান। আর তুমি কে? আমি ওর ফ্রেন্ড সারফারাজ চৌধুরী। ওকে তোমরা দুজনেই আমার সাথে আসো। সানা আর এসপি দুজনেই উঠে বসল তালহা আদিলের গাড়িতে। তালহা মনে মনে খুশি হয়েছে বটে, যাক অনেক চেষ্টার পর আজ সে এই মেয়ে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। অথচ তারা কেউই লক্ষ্য করল না উপর থেকে এক জোড়া অগ্নিভরা চোখ তাদের দিকে তাকিয়ে। সারহাদ হাত মুষ্টিবদ্ধ করে কাচের উপর একটা জোরে থাবা বসিয়ে দিল। মুহূর্তে তার কেটে যাওয়া হাত আবারও রতারা চিহ্ন তাক্ত হয় পড়ে। সে ফোন উঠিয়ে এজাজকে কল করে রুক্ষ কণ্ঠে আদেশ ছুড়ে, সবকিছু রেডি কর, এই মুহূর্তে। সানা আর এসপি সিআইডি ব্যুরোতে বসে আছে তালহা আদিলের সামনে। মিস সিমরান, ওই তারা চিহ্নের রাতে আপনি কোথায় ছিলেন? আমি কেবিনে ছিলাম। আপনার কেবিন? ৮ তলায়। আপনি ৮ তলায় ছিলেন, অথচ ১০ তলায় একজনকে নৃশংসভাবে তারা চিহ্ন ন করা হয়েছে। তার চিৎকার আপনার কানে যায়নি? তালহা সন্দিহান দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে পাশে থাকা এসপি তার হয়ে বলে, অফিসার ও বলছে ও জানে না, তার মানে ও জানে না। মিস্টার সারফারাজ চৌধুরী, আমাদের সন্দেহের বাহিরে কেউই থাকে না। লিসেন অফিসার। সানার মুখ থেকে আর কোন বাক্য নিঃসৃত হওয়ার পূর্বেই সিআইডি ব্যুরোর বাতাস ভারী হয়ে ওঠে। খোলা জানালার ভিতর দিয়ে তীব্র বেগে বায়ু এসে ভিতরের সকল পর্দা এলোমেলো করে তোলে। আবু দৌড়ে জানলা দিয়ে উপরের দিকে তাকাতেই দেখে তিনটা হেলিকপ্টার সিআইডি ব্যুরোর চারপাশে ঘুরছে। নিচের দিকে তাকাতেই নজরে আসে সারি সারি কালো গাড়ির বহর। আবু তালহার দিকে তাকিয়ে বলে, স্যার, মনে হচ্ছে কেউ এসেছে। সিআইডি ব্যুরোর ভবনটা সাধারণত নির্লিপ্ততা থাকলেও আজ তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি জমে। প্রথমে একটা ভারী গর্জন, তারপর আরেকটা। কেবিনের জানালা কাঁপতে শুরু করল। তালহা থেমে গেল। সানা অনিচ্ছায় জানালার দিকে তাকায়, সাথে থাকা এসপি ও উকি দিয়ে দেখছে। আবু দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়ায়। নজরে আসে তিনটা হেলিকপ্টার কালো ছায়ার মতো ঘুরছে, যেন পুরো ভবনটাকে নিশানা করে রেখেছে। নিচে টায়ারের শব্দ, ইঞ্জিনের গম্ভীর আওয়াজ। সিআইডি ব্যুরোর সামনে একের পর এক কালো ইউএসপি এসে থামছে, চকচকে, ভারী, বুলেটপ্রুফ। দরজা খুলে নামতে থাকে সশস্ত্র লোকজন, চোখে সানগ্লাস, কানে কমিউনিকেটর, মুখে নির্লিপ্ততা। পুরো ব্যুরোটা যেন মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে। একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। তালহা উঠে দাঁড়ায়। আবু, কি হচ্ছে এগুলো? স্যার, মনে হচ্ছে কোন পাওয়ারফুল কেউ এসেছে। ঠিক তখনই কেবিনের বাইরে হইচই, শোনা যাচ্ছে দ্রুত পায়ের শব্দ। দুজন কালো পোশাকধারী গার্ড দুদিক থেকে কাচের দরজা খুলে ধরে। প্রবেশ ঘটে কালো ওভারকোট পরা আর্যের। হাঁটার ভঙ্গিটা এমন যেন জায়গাটা তারই, চোখে ঠান্ডা আগুন। তার পেছনে সিকিউরিটি গার্ডদের সারি, চোখে অন্ধ আনুগত্য। দুদিকে জ্যাক ও কাইলিন। জ্যাক ওই মুহূর্তে সানাকে দেখেছিল বাট এগিয়ে যায়নি আর্যের জন্য। কেবিনে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ। যখন একটা অপ্রত্যাশিত মুখ হঠাৎ সামনে আসে তখন মানুষের চেহারা যেমন হয় ঠিক তেমনই ভাবে সব অফিসার আর্যের দিকে তাকিয়ে। তাদের মধ্যে একমাত্র তালহা যে নির্বিকার চিত্তে আর্যের দিকে তাকিয়ে। সে উঠে দাঁড়ায়। আপনি কিভাবে? সামনের মানব থেকে কোন জবাব এলো না, বরং আর্যের চোখ আটকে যায় সানার পাশে বসা এসপির উপর। সে কোন দিকে না তাকিয়ে এসপির হুডির টুপি ধরে এক টানে তাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল, এমনভাবে যেন কোন অবজ্ঞার বিষয়। তারপর ধপ করে বসে যায় সানার পাশে, এক হাতে টান দিয়ে নিয়ে আসল সানার চেয়ারটা একদম নিজের কাছে। দিকবিদিক ভুলে সবার সামনে রমণীর মুখ ঘুরিয়ে দেখল কোথাও ব্যথা পেয়েছে কিনা। রমণী হতবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, এই লোক কোথা থেকে আসল? আমাকে তো বলেছিল কোন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে আর রাতে ফিরবে তাহলে। এদিকে এসপি পড়ে যাওয়ার আগে আবু তাকে ধরে ফেলে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি দেখেই ঠিক আছি। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে এই জাউরার জ্বালায় উপরওয়ালার শরণে চলে যেত। জাউরা? এটা আবার কে? পার্সোনাল শত্রু। এই বলে নিজের কলার ঠিক করে আর্যের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলে,
সাতারা চিহ্ন লাজাওরা, জীবন ও শোধরাবে না। বললেই তো আমি উঠে যাই। এমন মনে হচ্ছে আমি ওর বউয়ের পাশে বসলে এর গায়ে ফোসকা পড়ে। তালহা নিজেকে শক্ত করে ফের বলে, মিস্টার আরজে, এটা সিআইডি ব্যুরো, এখানে আইন। আরজে এবার চোখ তুলে তাকায়, চোখে তারা চিহ্ন গুণ নিয়ে গম্ভীর স্বরে বাক্য ছুড়ে। আইন ক্ষমতার হাতে, আর ক্ষমতা যাদের হাতে আইন তাদের মতেই চলে। এটা আপনার ক্ষমতা দেখানোর জায়গা না। আর তালহা নিজের বাক্য সম্পূর্ণ করার আগেই আরজে টেবিলে জোরে থাবা মেরে উঠে দাঁড়ায়। নিজের দন্ত পাটটি পিষে বলে, ওই দিন আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ হয়েছিল, আর আজ মনে হচ্ছে আপনার পৃথিবীতে থাকার সময়টাই শেষ। তালহা প্রত্যুত্তর করার পূর্বেই দরজা ঠেলে হুড়মুড়িয়ে প্রবেশ করে ডিসিপি সাজিদুল হক। এগিয়ে গেলেন আরজের দিকে। হাসি মুখে নিজের হাত বাড়িয়ে দিল আরজের দিকে হ্যান্ডশেকের জন্য। যে বি কিং এখানে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। স্যার আপনি। তালহার কথা থেমে গেল ডিসিপি সাজেদুল হকের কড়া চোখ দেখে। সম্মানের খাতিরে নিজের কথাটা দাঁতে দাঁত চেপে গিলে নিল। আরজে ধরল না সাজেদুল হকের হাত। তিনি অপমানে মূর্ছে নিজের হাত ঘুটিয়ে নিয়ে সানার দিকে তাকিয়ে বলে, উনি আপনার কোল্ড হার ম্যাম, ইডিয়ট। সাজেদুল হক থতমত খেয়ে গেলেন আরজের এমন সম্বোধনে। এটা দেখে তালহা আদিলের ঠোঁটে খেলে গেল এক তীক্ষ্ণ হাসি। শুধুমাত্র একটা মেয়ের জন্য যে বি কিং। তার জিহ্বা খসে বাকি বাক্য সম্পন্ন হওয়ার আগে আরজে পুরো বুড়ো কাঁপিয়ে গর্জে ওঠে। শি ইজ নট জাস্ট আ গার্ল, সি ইজ মাই ওয়াইফ। তার এই বাক্যটা যেন সবাইকে বাকরুদ্ধ করে দিল। আবু ফিসফিস করে দিহানকে বলে, আমি তো জানতাম আরজে আনম্যারিড, ওর বিয়ে হলো কবে? আমার শালি তো এর বিগ ফ্যান। স্যার ভালোই হয়েছে আরজে বিয়ে করেছে, এবার আর আপনার শালি ওর বিগ ফ্যান থাকবে না। এদিকে সাজিদুল হক লেগে গেলেন আরজের খাদিমদারি করতে। আরজে তাকে পাত্তা না দিয়ে সানার হাত ধরে উঠে দাঁড়ায়। সে এক কদম এগোতেই ডিসিপি সাজেদুল হক তার দিকে এগিয়ে আসে। নিচু স্বরে আওড়ায়, আরজে প্লিজ গিভ মি 2 মিনিটস। আরজে বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। তার দৃষ্টি বুঝেই ডিসিপি ফিসফিসিয়ে বলে, আসলে আমার ঢিল নিয়ে কিছু কথা ছিল। মুহূর্তে আরজে বুঝে গেল কোন ঢিল নিয়ে কথা বলতে চাইছে। সে না চাওয়া সত্ত্বেও একটা দীর্ঘ শ্বাস ছেড়ে জ্যাকো কাইলিনের দিকে তাকায়। ওয়াইফি, তুমি ওদের সাথে যাও, আমি আসছি। সানা আচ্ছা বলে জ্যাকো কাইলিনের সাথে এগিয়ে যায়। পিছনে এসপি যাওয়ার আগেই আরজে হাত দিয়ে তাকে আবারও ধরে ফেলে। তুই আমার সাথে যাবি? কেন? কেননা তুই আমার বউয়ের সাথে যাবি না। 12 ভাতারির বাচ্চা, তোর হিসাব আমি পড়ে নিব। আর যে এই বলে ডিসিপির সাথে একটু অন্যদিকে চলে যায়। এদিকে এসপি দাঁড়িয়ে করুণ স্বরে বলে, লা বউ নিয়ে আসলো এসিপি। ঘটকালি করল ডিসিপি। কিন্তু এই জাউরা হিসাব নিবে আমার থেকে। ঠিক তখনই নিচে আবারও শব্দ আসে, আরেক দফা গাড়ি থামে। কালো, ধূসর, সাদা সাপগুলো একে একে দাঁড়ায়। দরজা খুলে নামে সারহাদ। সঙ্গে তার লোকজন। চোখে সেই পরিচিত নির্বিকারতা। হাতে ছোট একটা চকলেটের বাক্স। সে ভবনের ভেতরে ঢুকে এগোয় তালহার কেবিনের দিকে। ঠিক তখনই দরজা খুলে সানা বেরিয়ে আসে। তার দুই পাশে আরজের গার্ডরা। সারহাদ থেমে যায়। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে ভদ্র, শান্ত হাসি। সেই সামনে এগিয়ে আসে। সানার দিকে তাকিয়ে বলে, সিমরান, কম হেয়ার। সানা চোখ তুলে সারহাদকে এখানে দেখে মনে মনে ভাবে, হয়তো এসপি কে নিতে এসেছে। তাই সে সারহাদের দিকে পা বাড়ানোর আগে জ্যাকো কাইলিন হাত দিয়ে বাদ সাধে। ম্যাম, প্লিজ, আমি তো এখানেই। সারহাদ নিজে এগিয়ে আসল তার দিকে। তারপর সানার দিকে বাড়িয়ে দিল হাতে থাকা চকলেটের বক্সটা। ইটস ফর ইউ। সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়। সে বুঝল না এই চকলেট দেওয়ার মানে কি। সারহাদ তার দৃষ্টি বুঝে প্রত্যুত্তর করে, অ্যাকচুয়ালি তুমি লাস্ট উইকে অনেক ভালো ডিজাইন করেছ। তোমার ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল মানের ছিল। তার জন্য একটা ছোট্ট গিফট। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সানা সরল মনে তার হাত থেকে চকলেট নেওয়ার জন্য হাত বাড়াবে, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে আসে একটা ঝাটকা। আরজে এসে পড়ে, একটানে চকলেটের বাক্সটা ফেলে দিল। মুহূর্তে বাক্সটা ছিটকে পড়ে মেঝেতে। চকলেটগুলো ছড়িয়ে যায় কালো মেঝের ওপর সাদা মোর্ক, যেন যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা নিরীহ জিনিস। আরজে একটান দিয়ে সারহাদের কলার মুঠো করে ধরে, বজ্র কণ্ঠে বলে, তোর সাহস কিভাবে হয় আমার বউয়ের দিকে হাত বাড়ানোর, তারা চিহ্ন কিং বিস্ট। সারহাদ এক ঘাকুনিতে নিজেকে ছাড়িয়ে নেয়, পাল্টা ধাক্কা দেয় আরজেকে। তারা চিহ্ন কিং মনস্টার। দুজনে দিকবিদিক ভুলে একজন আরেকজনের দিকে এগিয়ে যাওয়ার আগেই সানা আটকে ফেলে আরজেকে তার বুকে হাত দিয়ে, রানভীর, হোয়াটস রং উইথ ইউ? এদিকে এসপিও দৌড়ে এসে সারহাদকে আটকে নিল। ব্রো, হোয়াট আর ইউ ডুইং?
দুজনেই নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেদের সামলে নিল। আরজে সানার সামনে এমন কিছুই করতে চায় না, আর না সারহাদ। তারপরও আরজে তারা চিহ্ন তোচক্ষু নিয়ে তর্জনী উছিয়ে সারহাদের দিকে সতর্ক বাণী ছুড়ে। ওর থেকে দূরে থাকবি, না হয় আমি তোর বাপকে দেওয়া প্রতিজ্ঞা ভুলে যাব। ব্যাস বলা শেষ, আর কোন দিকে না তাকিয়ে এক হাতে সানার ব্যাগটাকে নিয়ে অন্য হাতে রমণীকে কোলে তুলে নিল। সানা কিছু বলার আগেই লিফটের দরজা খুলে আরজে ঢুকে পড়ে। দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একে অপরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে। সারহাদ নিজের হাত মুষ্টি বদ্ধ করে নিজেকে সামলানোর যথেষ্ট চেষ্টায়, তাও এত জোরে মনে হচ্ছে নখ গেঁথে যাবে তালুতে। রাগে তার চোয়াল সহ কাঁপছে। হাতের শিরাগুলো ফুলে উঠেছে ইতিমধ্যে। এসপি এখনও তার হাত ধরে। ব্রো, ডোন্ট মাইন্ড। আরজে সানার ব্যাপারে ওভার প্রজেসিভ। সারহাদ এসপির দিকে তাকিয়ে মুখে মেকি হাসি টেনে শুধায়। ও আচ্ছা, এসপি তুই গিয়ে গাড়িতে বস, আমি আসছি। এসপি আচ্ছা বলে চলে যায়। সারহাদ একবার নিচে পড়ে থাকা চকলেটগুলোর দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়। তুই আমার বাপকে দেওয়া প্রতিজ্ঞা ভুলে গেলে আমিও ভুলে যাব। এই বলে তালহার কেবিনের দিকে এগিয়ে যায়। এদিকে সাজিদুল হক কখন থেকে তালহাকে বোঝাচ্ছে। তাদের দুজনের কথার মধ্যে প্রবেশ ঘটে সারহাদের। তালহা তাকে দেখে ভ্রু কুঞ্চিত করে বলে, আজকে মনে হচ্ছে আকাশে দুই দিক দিয়ে সূর্য উঠেছে। যাদের সাথে দেখা করার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে ঘাম ছুটে যেত, আজ তারা নিজ থেকে আমার কেবিনে। বিষয়টা এমন হয়ে গেল না, মেঘ না চাইতেন বৃষ্টি। সারহাদ তার প্রত্যুত্তরে ঠান্ডা কণ্ঠে হুমকি ছুড়ে, ইউ নো, ভুল মানুষের দিকে হাত বাড়ানোর জীবনের সবচেয়ে বড় ভুল। হোক তা কারণে বা অকারণে। এসিপি তালহা আদিল। মানুষটা ভুল হলে আইন তার দিকে অবশ্যই হাত বাড়াবে। সারহাদ অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসির কারণ কেউ বুঝল না। তারপর ঝুঁকে এলো তালহার দিকে, হিসহিসিয়ে বলে, আর সেই হাত কাটাই আমার নেশা। পরিস্থিতি খারাপ বুঝে ডিসিপি সাজেদুল হক এগিয়ে গেলেন সারহাদের দিকে। ও সারহাদ, তোমার বাবা আর আমি ফ্রেন্ড ছিলাম। আমরা দুজন একসাথে কলেজ লাইফ কাটিয়েছি। সারহাদ ঠোঁটে ক্রূর হাসি ঝুলিয়ে সাজেদুল হকের দিকে তাকায়। তার কানের কাছে ঝুঁকে বলে, আমার অনেক ইচ্ছা ছিল তাদের দেখার, যারা আইন রক্ষাকারী থেকে আইন ভক্ষণকারী হয়ে যায়। আপনাকে দেখে আমার ইচ্ছাটা পূরণ হলো। বাই দা ওয়ে, ইটস বিন 12 ইয়ার্স। ব্যাস কথা শেষ, সারহাদ নিজের সিকিউরিটি গার্ড নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে তার কথার তোপে সাজেদুল হকের মাথায় চিকন ঘামের রেখা দেখা দিল। তিনি পকেট থেকে রুমাল বের করে তা মুছে নিলেন। অদূরে দাঁড়িয়ে থাকা তালহা বলে, স্যার, আপনি সিস্টেমের লোক হয়ে ক্রিমিনালদের কেন সাপোর্ট করছেন? শুনো তালহা, তুমি এই শহরে নতুন, তাই তুমি এদের ব্যাপারে কোন কিছুই জানো না। আর তোমার কাছে ওদের বিরুদ্ধে কোন প্রমাণ আছে? এখন নাই, কিন্তু হতে কত দেরি। তালহা, প্রমাণ ছাড়া সিস্টেম কিছুই না। আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কি সিস্টেম ওদের মতো ক্রিমিনালদের শাস্তি দিবে? আগে তুমি প্রমাণ কর, আর যেই সিস্টেমের কাছে তুমি ওদের ক্রিমিনাল প্রমাণ করতে চাইছো ওই সিস্টেম কিন্তু ওদের হাতে। এই বলে সাজেদুল হক বেরিয়ে যায়। পিছনে থাকা তালহা কেসের ছবিগুলো আবার দেখতে থাকে। আর মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, আমি এটাকে সলভ করেই ছাড়ব, এতে যদি আমাকে সিস্টেমের বাহিরে যেতে হয় তাও আমি যাব। সানা আর আরজে ব্ল্যাক স্পেসে আসে প্রায় রাত 10টার পর। আরজের নতুন রিসোর্টের উদ্বোধনী ছিল, তাই সে সানাকে সেখানে নিয়ে গিয়েছে। গাড়িতে বসে আরজের সাথে সানার একচুট ঝগড়াও হয়েছিল। সানার মতে, ওই বেচারি, অবলা, অসহায় চকলেটগুলোর কি দোষ ছিল? এগুলো এভাবে ফেলার কোন দরকার ছিল নাকি? কিন্তু আরজের মতে, এরা সারহাদের হাতে ছিল, এটাই নাকি তাদের সবচেয়ে বড় দোষ। আর সানা কারোর দেওয়া চকলেট খেতে পারবে না। রমণী হতভম্ব দৃষ্টিতে তাকায়, মানে এটা কোন কথা হলো? তারপর আরজে সানাকে রিসোর্টে নিয়ে বসিয়ে দিল হরেক রকম চকলেটের মধ্যে, সে যত ইচ্ছা এবার তত খেতে পারবে। সানা রুমে ঢোকার জন্য নব এদিক সেদিকে বহুবার ঘুরিয়েও যখন দরজা খুলল না তখন তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে পড়ে, কিরে, এটা বন্ধ কেন? যাওয়ার সময় খোলা ছিল, খুলছে না কেন? পাশে তাকাতেই নজরে আসে আরজে নিজের রুমে না গিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে দরজায় ঠেস দিয়ে তার দিকে তাকিয়ে। রমণী এক পলক তাকিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করে। দূর থেকে আরজে নির্বিকার ভঙ্গিতে বলে, কি হলো ওয়াইফি, খুলছে না বুঝি? আরও জোরে টানো। ওই সময় অতগুলো চকলেট খেয়েছো, এখন সবগুলো শক্তি এটাতে ব্যয় কর। আর হ্যাঁ, রাতের জন্য কিছু শক্তি রেখো। এই বলে সে ঠোঁট কামড়ে নিজে হেসে নিজের রুমে চলে গেল। রমণী তার কথার মানে বুঝল না। সানা দরজা খোলার জন্য ব্যাগ থেকে রুমের চাবি বের করে ট্রাই করল। কিন্তু না, খুলছে না কোন কিছুতেই। সে এবার চলে গেল আরজের রুমে। রানভীর,
আমার রুমে তালা কেন? আরজে নিজের কোট আর টাই খুলে বেডের উপর ছুঁড়ে ফেলে। শার্টের উপরের বোতাম খুলে তার দিকে তাকিয়ে বলে, কেননা তুমি আজ থেকে আমার রুমে থাকবে। এটা তো শুধু কালকের জন্য ডিল হয়েছিল, তাহলে আমি প্রতিরাত কেন থাকব? কেননা আমি প্রতিরাত বাসর করব। আরজের নির্বিকার স্বীকারোক্তিতে রমণী নিজের নাক মুখ কুঁচকে বলে, আপনার কথা শুনে আমার ঠিক বমি আসছে। আরজে তাড়াতাড়ি এগিয়ে আসলো তার দিকে। আচানক তাকে টান দিয়ে নিজেসহ ডিবানে বসে গেল। আর সানাকে উড়ুতে বসিয়ে তার উদ্রে হাত রেখে আওড়ায়। কি, আমার বাচ্চা কাচ্চারা এত তাড়াতাড়ি আসলো কিভাবে? আরজের এমন লাগামহীন কথায় তেতে উঠল রমণী, নিজের দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, ছাড়ুন আমাকে অসভ্য লোক, না হলে। না হলে কি? না হলে আমি এমন জোরে কামড় দিব না। দিতে পারো। সানা সত্যি সত্যি আরজের গ্রীবায় দাঁত বসিয়ে দিল। যদিও আরজে এমন হামলার জন্য তৈরি ছিল না, তারপরও সে রমণীকে আটকালো না, বরং আরও জোরে শক্ত করে তাকে চেপে ধরল নিজের সাথে। চোখ মুখ খিচিয়ে নিল ব্যথায়। এদিকে সানা মুখে নুনতা স্বাদ অনুভূত হতেই ছেড়ে দিল, মুহূর্তে জায়গাটা রতারা চিহ্ন তাক্ত হয়ে পড়ে। মুখ উঠিয়ে আরজের দিকে তাকায় তার হাত ভাব দেখার জন্য। কিন্তু না, আরজে এখনও তার দিকে সেই একই ভঙ্গিতে তাকিয়ে। আরজে নিজের হাত বাড়িয়ে সানার এলোমেলো চুলগুলো গুজে দিল কানের পিছনে। তার গ্রীবায় মুখ ডুবিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। ওয়াইফি, তুমি এতটা অভিমানী কেন? রমণী নিজের মুখ অন্য দিকে ফিরিয়ে নিল। 1 বছর, সময়টা কম ছিল না রানভীর। আরজে গলা থেকে মুখ উঠিয়ে নিষ্প্রভ দৃষ্টিতে তাকায়। ওয়াইফি, তুমি জানো না তুমি ঠিক কোথায় ছিলে? কাদের মাঝখানে ছিলে? আমার একটা ভুল পদক্ষেপ তোমার জীবন সংকট এসে যেত। সেজন্যই তো এতটা দূরত্ব। বাট ট্রাস্ট মি, আমি তোমার থেকে দূরে থেকে ভালো ছিলাম না। আমি ওইদিন হসপিটালে নিজের চোখে দেখেছি, আপনি ঈশানীকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন। আর মিডিয়ার লোকেরা যখন আপনাকে বলছিল, ও আপনার গার্লফ্রেন্ড কিনা, তখন আপনি কিছুই বলেননি? ওয়াইফি, জাস্ট রিমেম্বার, ওটা আমি ছিলাম না। বিস্ময়ের চোয়াল ফাঁক হওয়ার জোগাড় হলো সানার। হোয়াট, আমাকে বোকা পেয়েছেন নাকি? ওটা আপনিই ছিলেন, আমি নিজ চোখে দেখেছি। আর যদি আপনি না হন তাহলে আপনি কোথায় ছিলেন? আর যে আবারও তার গ্রীবায় মুখ ডুবিয়ে আওড়ায়। তোমার আশেপাশে। 1 সেকেন্ড, আমি বুঝতে পারছি না আপনার এই সব ঘুরানো প্যাঁচানো কথার মানে। আপনি আমাকে ক্লিয়ারলি বলবেন? এখনো ক্লিয়ারলি বলার সময় আসেনি, সময় আসলে বলবো। শুধু মনে রাখবে তোমার রানভীর শুধু তোমার। আর যে থেমে কিছু একটা মনে করে চোয়াল শক্ত করে ফের বলে, হ্যাঁ, আর ওই চৌধুরীদের ছেলে কি যেন নাম? সারহাদ। সানার মুখে সারহাদের নাম শুনে আর্যের শান্ত মস্তিষ্কে দাউ করে জলে ওঠল প্রতিহিংসার আতারা চিহ্নগুণ। নিজের দাঁতের কপাটি চেপে বলে, তোমার না ভুলার রোগ আছে, ওর নাম মনে রাখলে কিভাবে? কি আজব, উনি আমার বস। রমণীর কথা বন্ধ হয়ে গেল যখন আর্যে তার গ্রীবায় কামড় বসাল। মুহূর্তে সানা ব্যথায় কুকড়ে ওঠে। আহহ, রানভীর, লিভ মি। আর্যে তাকে ছেড়ে শক্ত কণ্ঠে আদেশ ছুড়ে, লিসেন, ঠিক 1 সেকেন্ডের মধ্যে ওর নাম ভুলে যাবে তুমি। না না, ওর নাম না, শুধু ওকেই ভুলে যাবে। আরে এটা আমার ব্রেইন, কোন প্রোগ্রাম নাকি যে ডিলিট অপশনে টিপ দিলেন আর ডিলিট হয়ে গেল। ভুলার একটা প্রসেসিং আছে। আচ্ছা তাহলে আমি প্রসেসিং শুরু করছি, যাতে তোমার মুখে শুধু আমার নাম থাকে। এই বলে আর্যে রমণীকে কোলে তোলে বেডে ফেলে দিল। চোখে মুখে তার ঘোর লাগা দৃষ্টি, একটানে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। রমণী তার মতলব বুঝেই সে পালানোর চেষ্টা করার আগেই আর্যে তার পা ধরে আটকে দিল। রানভীর, আমি কিন্তু পারমিশন দেইনি। আই ডোন্ট নিড ইউর পারমিশন, তোমার চকলেটগুলোর শক্তি অপচয় করার সময় হয়েছে। রানভীর, আই উইল কিল ইউ। রমণীকে আর বাকিটা বলতে না দিয়ে আর্যে আঁকড়ে ধরল তার গোলাপি অধর যুগল। শীতকাল যেতেই রমণী নিজ থেকে সাই জানালো। মত্ত হতে লাগলো দুই কপতি আবেশে নিজেদের মধ্যে। ঘরটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, এক কোনায় কয়েকটা ক্যান্ডেল টিমটিম করে জ্বলছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দেওয়ালে টানানো সোফিয়া, রিয়ানা, নাতাশা, ফিরোজ, আর যে ও সানার ছবি। তার পাশেই টানানো আরও কয়েকটি নৃশংস খুঁতারা চিহ্নের ছবি। আর তাদের সামনে বসে আছে মাস্টার ছবিগুলোর দিকে তাকিয়ে। তার নীল চোখের মণিগুলো জ্বলজ্বল করছে। চোখের সাদা অংশ সমেত লাল হয়ে উঠেছে। শক্ত হাতে ধরে রাখা ফোন। ফোনের অন্য পাশ থেকে আসে পুরুষালী কণ্ঠ। দেখ, এটা সঠিক সময় নয়, তোমাকে আরও অপেক্ষা করতে হবে। আর যে জানতে পারলে তোমাকে ছাড়বে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম। এই বলে মাস্টার তার কল কেটে দিয়ে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে। টেবিলে থেকে একটা খঞ্জর তুলে সামনের দেয়ালে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হেসে আওড়ায়। জে বি কিং,
কালকের পার্টিতে অতি শীঘ্রই তুই কাউকে হারাতে চলছিস? এই বলে খঞ্জরটাকে ছুঁড়ে ফেলল দেওয়ালের দিকে, মুহূর্তে সেটার নিশানা গিয়ে বিঁধে যায় সানার ছবিতে। মাস্টার, বর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, ওপস, আম সো সরি বেবি গার্ল, বাট আই হ্যাভ নো অপশন।